6 মাসের মধ্যেই পদ্মা সেতুর স্ল্যাব আর রেলিং নির্মাণের কাজ শেষের আশা। নদী শাসনের কাজও এগিয়ে চলছে পুরো দমে। রাজধানীর মতো চট্টগ্রাম নগরীও যেন মশার দখলে। অতিষ্ঠ নগরবাসীর রেহাই নেই দিন রাতের কখনোই। খোদ মেয়র সন্দিহান মশক নিধনে ওষুধের কার্যকারিতা নিয়ে। 17 বছরের এক কিশোরের নেশা ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক। টার্গেট 10,000-এর বেশি ফলোয়ারের আইডি বিক্রি করে মোটা অঙ্কের টাকার বিনিময়ে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর মাসে লাল সবুজের বাংলাদেশ। অগ্নিঝরা মার্চের প্রথম প্রহরে ধানমন্ডির 32 নম্বরে আলোর মিছিল, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা। এবং গুরুতর অসুস্থ বিগ বি অমিতাভ বচ্চন হাসপাতালে ভর্তি, নিজেই টুইট করে অস্ত্রোপচারের আভাস দিলেন। ভোরের সময়ের সঙ্গে আছি আমি তোহা খান তামিম। দর্শক, প্রতি মাসের 1 তারিখে আমরা পদ্মা সেতুর অগ্রগতির খবর প্রচার করে থাকি। আজ থাকছে স্ল্যাব আর রেলিং নির্মাণ কাজের অগ্রগতির খবর। 6 মাসের মধ্যেই পদ্মা সেতুর পুরো অংশের স্ল্যাব আর রেলিং নির্মাণের কাজ শেষ করতে চায় কর্তৃপক্ষ। সে লক্ষ্যে এরই মধ্যে শেষ হয়েছে 66% কাজ। শুরু হয়েছে রেলিং বসানোর কাজও। প্রকল্প পরিচালক বলছেন, সার্বিক অগ্রগতি প্রায় 88%। সব ঠিকঠাক থাকলে 2022-এর জুনেই যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে স্বপ্নের পদ্মা সেতু। রিপোর্ট রাশেদ দিবনের। পদ্মা সেতুর সবগুলো স্প্যান বসানোর কাজ শেষ হয়েছে বেশ আগে। এখন চলছে স্ল্যাব বসানোর কাজ, অর্থাৎ রাস্তা নির্মাণ। এরই মধ্যে 3.5 কিলোমিটার সম্পন্ন হয়েছে, আর এখন আমরা সেই পথ ধরেই এগিয়ে চলছি। এভাবেই সম্মিলিত স্বপ্নের দিকে এগিয়ে চলা। সূচনা বিন্দু থেকে এখন ধাপে ধাপে শেষান্তরের বেলা। মহাপরিকল্পনা যুক্ত করেছে 2 পার, এখন সম্ভাবনা বাস্তবে রূপায়ণে মসৃণ করার ক্ষণ। এই মুহূর্তে রোড স্ল্যাব বসানোর কাজ চলছে দ্রুত গতিতে। 28টি স্প্যানে বসে গেছে স্ল্যাব, যা মোট কাজের 2/3। জাজিরা প্রান্ত থেকে যতদূর চোখ যায় পুরোটুকুই জানান দেয় খুব বেশি সময় নেই লক্ষ্যে পৌঁছতে। যদিও এখনো মাঝে মাঝে বেশ কয়েকটি স্প্যান আর মাওয়া প্রান্তের কয়েকটি স্প্যানে স্ল্যাব বসেনি। পাশাপাশি এগুচ্ছে রেলিং বসানোর কাজও। রেলিংয়ের প্রিকাস্টের কাজ 85% শেষ হলেও বসানোর কাজ কেবল শুরু হয়েছে। আমাদের এখনো অনেকগুলো কাজই চলতেছে। এখনো যে আমাদের রোডওয়ে স্ল্যাব ভেরি ইম্পর্টেন্ট একটা এটা 4টা গ্রুপে কাজ চলতেছে। রেলওয়ে স্ল্যাবের কাজ চলতেছে, রেলিং এর কাজ চলতেছে, 400 কেবি লাইনের কাজ চলতেছে, আপনার ভায়াডাক্টের কাজ চলতেছে। প্রকল্প পরিচালক জানান, মূল সেতুর অগ্রগতি প্রায় 93%। নদী শাসনের কাজও বাকি 60% কম। ফেব্রুয়ারির শেষে সার্বিক অগ্রগতি 85.50%। ভায়াডাক্ট, রেল স্ল্যাব আর বিদ্যুতের মূল লাইন টানা শেষে হাত পড়বে রাস্তা আর রোড লাইট নির্মাণে। একটা ইম্পারভিয়াস মেমব্রেন দিব স্ল্যাবের উপরে, তারপরে অ্যাসফল্ট কংক্রিট করব, সাইন সিগন্যাল দিব, তারপরে ওখানে ইলেকট্রিফিকেশন করব। জুন 2022 সালের মধ্যে আমরা এই প্রকল্পের কাজ শেষ করে যানবাহনের চলাচলের উপযুক্ত করে দিতে পারব। পদ্মার বুক চিরে গড়ে ওঠা এই সেতুর উপর সড়ক হবে 4 লেনের। রাশেদ লিমন, সময় সংবাদ, শরীয়তপুর। চট্টগ্রাম নগরীতে সকাল থেকে রাত পর্যন্ত মশার উৎপাতে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। বিভিন্ন জায়গায় বাঁধ দিয়ে জলাবদ্ধতা প্রকল্পের কাজ চলায় মশার উৎপাত বেড়েছে বলে দাবি সিটি কর্পোরেশন কর্মকর্তাদের। অন্যদিকে মশক নিধনে ব্যবহৃত ওষুধের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ মেয়র। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। আদিত্য দাস নগরীর একটি বিদ্যালয়ে 7ম শ্রেণীতে অধ্যয়নরত। বিদ্যালয় বন্ধ থাকলেও শেষ করতে হবে পড়াশোনা, কিন্তু নির্বিঘ্নে টেবিলে বসে পড়ার কোনো উপায় নেই। সকাল থেকে রাত পর্যন্ত মশার তীব্র উৎপাতে মশারির ভিতরে বসেই পড়তে হচ্ছে তাকে। বাচ্চারা পড়তে পারতেছে না, আমরা বসে যে একটি টেলিভিশন দেখবো তাও পাচ্ছি না, এত মশার কারণে আমরা পড়া শেষ করতে পারি না। মশারিটাকে পড়তে হয় আমাদেরকে। মশার উৎপাতে নগরীর 41টি ওয়ার্ডেই অতিষ্ঠ নগরবাসী। নগরীর আনাচে কানাচে মশার প্রজননস্থল, বিভিন্ন নালা নর্দমায় ও জমে থাকা পানিতে চসিকের মশক নিধন কোনো কার্যক্রম নেই বললেই চলে। কয়েল কিংবা আগুন দিয়ে ধোঁয়া সৃষ্টি করেও মশার কামড় থেকে রেহাই পাওয়া যাচ্ছে না। সাইডে নোংরা পানিগুলো যায়, এই থেকে এখন আকার বেশি। সিটি কর্পোরেশনের কোনো ওষুধপত্র দিতেছে না। বর্তমান মেয়রের কাছে আমার অনুরোধ রইল
যদি মশার দাবায় যদি এখানে মারে তাহলে আমাদের একটু ভালো হবে আর কি। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের জলাবদ্ধতা প্রকল্পের কারণে বিভিন্ন জায়গায় বাঁধ দেওয়ায় পানি জমে থাকে। এতে মশার উৎপাত বাড়ছে বলে দায় এড়ানোর চেষ্টা সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মকর্তার। আমরা ওষুধ দিয়েও মশা দমন করাটা বা মোটামুটি একটু নিয়ন্ত্রণ করতেছি, কিন্তু পুরাটা প্রতি বছর নিয়ে দমন কম হচ্ছে। এদিকে মশা নিধনে যে ওষুধ ছিটানো হয় তার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুললেন খোদ সিটি কর্পোরেশন মেয়র। ফগার মেশিন দিয়ে ওষুধ এগুলো ছিটানো হচ্ছে, কিন্তু তবু মশার কমানো যাচ্ছে। যে ওষুধগুলো আছে আসলে এগুলোর কার্যকারিতা নিয়েও আমিও সন্দিহান। গত 15 ফেব্রুয়ারি সিটি কর্পোরেশনের দায়িত্ব গ্রহণ করেন রেজাউল করিম চৌধুরী। সে সময় অগ্রাধিকার ভিত্তিতে মশক নিধনের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। প্রতি 5 বছর পর পর মেয়র আসে মেয়র যায়, কিন্তু নগরবাসীর ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। নতুন মেয়র দায়িত্ব গ্রহণ করেছেন, তিনি নগরবাসীকে মশার হাত থেকে মুক্তি দিতে পারবেন নাকি অন্যান্যদের মতো ব্যর্থ হবেন, সেটি এখন বড় প্রশ্ন। নগরীর চাকতাই এলাকা থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ। পাহাড়ি নদী জাদুকাটার তীর জুড়ে কেবলই মুগ্ধতা, ওখানে গেলে মিলবে আগুন রাঙা শিমুলের বাসন্তী অভিবাদন। সুনামগঞ্জের তাহিরপুরের শিমুল বাগানের সৌন্দর্য নিয়ে রিপোর্ট থাকছে ভোরের সময়ের শেষে। টার্গেট ফেসবুকে 10,000-এর বেশি ফলোয়ার আছে এমন আইডি কিংবা পেজ। আইডি হ্যাক অথবা নিয়ন্ত্রণে নিতে চালানো হয় নানা রকমের কৌশল। পরে হ্যাকড হওয়া আইডি বিক্রি করে দেওয়া হয় আগ্রহীদের কাছে অথবা দাবি করা হয় মোটা অঙ্কের টাকা। 17 বছরের এক কিশোরের নেশায় হয়ে উঠেছে ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করা। তাকে গ্রেফতারের পর পুলিশ বলছে সাইবার অপরাধে জড়িয়ে পড়া বেশিরভাগই কিশোর তরুণ বয়সী। বুলবুল রেজার রিপোর্ট। আমি কিন্তু ইউরোপের মাধ্যমে শোগুলা করি। ফেসবুকে ফাহিম ফয়সালের অনুসারী লাখের বেশি। 2019 সালে তার আইডিটি হ্যাক হয়। নতুন আইডি থেকে তিনি যোগাযোগ করেন হ্যাকারের সঙ্গে। হ্যাকার আইডি ফিরিয়ে দিতে দাবি করেন মোটা অঙ্কের টাকা। আমার বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, শিক্ষক, আমার ফ্যান ফলোয়ার, আমার ফ্যামিলি, সবার কাছে তো আমি আমার আসলে মান সম্মান ধুলোয় মিশে যাওয়ার মতো একটা অবস্থা। আমার ফেসবুকের আইডিটা না থাকাতে আমরা দেশে বিদেশে আমার অসংখ্য গুরুত্বপূর্ণ বিভিন্ন স্তরে যেহেতু গান করি, মিডিয়ায় যেহেতু আছি, ফ্যান ফলোয়ার আছে, ব্যক্তি আছে, আমাকে অনেকেই প্রোগ্রাম কনসার্টের জন্য নক দিয়েও পাচ্ছে না আমাকে। টাকা না দেওয়ায় ফাহিমের হ্যাকড হওয়া পেজে অশ্লীল মেসেজ এবং আপত্তিকর ভিডিও পোস্ট করা হয়। তিনি বিষয়টি পুলিশকে জানানোর পর তদন্ত শুরু করে সাইবার বিভাগ। আটক করা হয় হ্যাকারকে। পুলিশ বলছে বয়সে কিশোর হলেও সাইবার জগতে বেশ দক্ষ সে, যদিও তার দক্ষতার অপব্যবহার করেছে সে। আর এসব অপরাধে জড়িয়ে পড়াদের বেশিরভাগই কিশোর তরুণ। সোশ্যাল ইঞ্জিনিয়ারিংটাকে সে কাজে লাগাতো। সে ব্যক্তিগত বিভিন্ন তথ্য মেসেঞ্জারে কথা বলার মাধ্যমে, ফোনে কথা বলার মাধ্যমে নিত এবং সে প্রোফাইলটাকে স্টাডি করতো, দেখতো যে হ্যাঁ তার কি ধরনের পাসওয়ার্ড প্যাটার্ন হতে পারে। কারণ আমরা কিন্তু সচেতনভাবে বা অসচেতনভাবে পাসওয়ার্ড দেওয়ার সময় দেখা যায় যে আমার বিলঙ্গিংসের একটা অ্যাফিলিয়েশন কিন্তু থাকে পাসওয়ার্ডের মধ্যে। পাশাপাশি ও যেটা করতো শুধু তাদেরকেই টার্গেট করতো যাদের ফ্যান ফলোয়ারের সংখ্যা 10,000 প্লাস। কারণ এইটার একটা রিসেল ভ্যালু আছে। এই পেজটাকে যে যখন কন্ট্রোলে নিয়ে নিবে তখন সে আরেকজনের কাছে এটা খুব বড় প্রাইসে বিক্রি করতে পারত। ফেসবুক ব্যবহারে আরো সতর্ক হওয়ার পরামর্শ পুলিশের। আমার সহজ হিসাব, আমি নিজে বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। ক্ষতিকর ওয়েবসাইট থেকে শিশুদের নিরাপদ রাখতে ইন্টারনেট ব্যবহারের অভিভাবকদের নজরদারি বাড়াতে হবে। এজন্য ক্ষতিকর সাইট বন্ধ করার প্রযুক্তি ইন্টারনেট সেবাদানকারীদের কাছ থেকে বুঝে নেওয়ার আহ্বান জানিয়েছেন বিটিআরসি চেয়ারম্যান। আইন অনুযায়ী তারা বিনামূল্যেই এই সেবা দিতে বাধ্য বলে জানান তিনি। নিত্যদিনের কাজে ইন্টারনেট এখন অপরিহার্য অনুষঙ্গ। চোখের সামনে অনলাইনে খুলে যাচ্ছে অনেক অজানা বিষয়, একই সঙ্গে বাড়ছে ঝুঁকি। বিশেষ করে পর্ন সাইট, বিডিং সাইট ও ক্ষতিকর গেম সেট ব্যবহারে চরম ঝুঁকিতে আছে শিশুরা। না বুঝেই ইন্টারনেটের অনিরাপদ ব্যবহারের কারণে জড়িয়ে পড়ছে অন্ধকার ফাঁদে। এসব ঝুঁকি থেকে শিশুদের কিভাবে নিরাপদ রাখা যায় সে বিষয়ে নানা দিক নির্দেশনা নিয়ে ফেসবুক লাইভে আসেন বিটিআরসি চেয়ারম্যান। ইন্টারনেট সংযোগ নেওয়ার সময় ক্ষতিকর সাইট ও কন্টেন্ট ব্লক করার প্রযুক্তি, প্যারেন্টাল কন্ট্রোল গাইডেন্স বুঝে নিতে আহ্বান জানান অভিভাবকদের। ইন্টারনেট লাইন কানেক্টিভিটি নেবেন আপনার বাড়িতে, বাসায়, তখন কিন্তু আইএসপি সার্ভিস প্রোভাইডার সে আইনতভাবে বাধ্য
যে আপনাকে এই জিনিসগুলো ইনফর্ম করা, জানানো যে আপনি কিভাবে আপনার ছেলে মেয়েকে নিরাপত্তা দিতে পারেন ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে, সেটা ওখানে কিছু টেকনিক্যাল কিছু বিষয়ে সেখানে ইনবিল্ট আছে। ইন্টারনেট বা মোবাইলে সাইবার বুলিং এর শিকার হয়ে কখনো আত্মহত্যা করছে অনেক শিশু। তাই জটিল কোনো ডিভাইস শিশুদের না দেওয়ার পরামর্শ দিয়ে ইন্টারনেট ব্যবহারের বিষয়ে সন্তানদের সঙ্গে খোলামেলা আলোচনা ও নজরদারি করারও আহ্বান জানান তিনি। সতর্ক থাকতে হবে ছেলেমেয়েরা অনলাইনে কি করছে, তাদের অপরিচিতদের সাথে অনলাইনে যোগাযোগ না করার জন্য এবং কিভাবে অনলাইনে নিরাপদ রাখবে নিজেকে সে বিষয়ে গাইড করার জন্য যা কিছু দরকার সবই করতে হবে। অপরিচিত বা সন্দেহজনক ওয়েব পেজে, ইমেইলে বা ফাইল কখনো খুলবে না, এটা একটু তাদের বলে দিতে হবে। বিটিআরসির হিসাব অনুযায়ী দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা 10,64,00,000। ইউনিসেফের এক জরিপ অনুসারে 25% শিশু 11 বছর বয়সের আগে ইন্টারনেট জগতে প্রবেশ করছে। হাজেরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। ছাত্রদলের প্রতিবাদ কর্মসূচিকে ঘিরে মুহূর্তেই রণক্ষেত্র পরিণত হয় জাতীয় প্রেস ক্লাব এলাকা। অনুমতি ছাড়াই রাজধানীতে গতকাল কর্মসূচির ডাক দেয় সংগঠনটি। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সতর্ক অবস্থানে ছিল পুলিশ। সমাবেশে অংশ না নিলেও জাতীয় প্রেস ক্লাবের ভেতর থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোঁড়া হয়। পরবর্তীতে ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় রূপ নেয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে। আহত হন পুলিশ সহ বেশ কয়েকজন। বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এভাবেই পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন ছাত্রদল নেতাকর্মীরা। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে পুরো প্রেস ক্লাব এলাকা রণক্ষেত্রে পরিণত হয়ে যায়। পুলিশকে লক্ষ্য করে বৃষ্টির মতো ইটপাটকেল ছুটতে থাকেন ছাত্রদল কর্মীরা। রাবার বুলেট ও টিয়ার শেল ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে পুলিশ। এ সময় ধস্তাধস্তি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন 2জন সংবাদকর্মীও। তাদের ঢাকা মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর তদন্ত ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে ছাত্রদলের পূর্ব ঘোষিত বিক্ষোভ সমাবেশ ছিল জাতীয় প্রেস ক্লাবের সামনে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল বিএনপি মহাসচিবের। এ লক্ষ্যে ছাত্রদল সহ বিএনপি নেতাকর্মীরা সকাল থেকেই জড়ো হতে থাকেন প্রেস ক্লাব এলাকায়। কিন্তু সমাবেশের অনুমতি না থাকায় প্রেস ক্লাবের বাইরে অবস্থান নেয় বিপুল সংখ্যক পুলিশ, আর ছাত্রদল কর্মীরা অবস্থান নেন প্রেস ক্লাবের ভেতরে। পুলিশের দাবি, প্রেস ক্লাবের ভেতর থেকে বেরিয়ে এসে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে সংঘর্ষ শুরু হয়। তারা হঠাৎ করে এক পাশ দিয়ে বের হয়ে আমাদের পুলিশের উপর হামলা করলো এবং তাদের একটা বড় গ্রুপ প্রেস ক্লাবের ভিতর থেকে ইট পাটকেল মারলো। তারা পূর্ব পরিকল্পিতভাবে এই ইটা সংগ্রহ করেছে এবং পুলিশের উপর হামলা করেছে। এদিকে বিএনপি বলছে পুলিশি হামলায় দলের যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল সহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। বিকেলে গুলশানের সংবাদ সম্মেলনে এই ঘটনার জন্য পুলিশকে দায়ী করেন বিএনপি মহাসচিব। পুলিশ ইচ্ছাকৃতভাবে প্রভোগ করে, অর্থাৎ দাঁড়াতে না দিয়ে তারা আজকে ঘটনাটা তারা নিজেরাই ঘটিয়েছে। সেই ক্ষেত্রে সম্পূর্ণ দায় দায়িত্ব তাদের। সংঘর্ষের কারণে প্রায় 1.5 ঘন্টা যানবাহন চলাচল বন্ধ ছিল তোপখানা রোডে। পরে ওই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হলে দুপুর 2টার পর পরিস্থিতি শান্ত হয়। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। পঞ্চম ধাপের নির্বাচনে 29 পৌরসভার 27টিতে জয় পেয়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা। একটি পৌরসভায় নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী। মাদারীপুরে জয় পেয়েছেন আওয়ামী লীগের খালিদ হোসেন ইয়াদ। হবিগঞ্জে আওয়ামী লীগ প্রার্থী আতাউর রহমান সেলিম। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় নৌকা প্রতীকে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন নায়ার কবির। জামালপুর সদর, ভোলা সদর, চরফ্যাশন, কিশোরগঞ্জের ভৈরব, লক্ষ্মীপুরের রায়পুর, নরসিংদী, চাঁদপুরের শহরাস্তি, ঝিনাইদহের কালীগঞ্জ ও মহেশপুর, নীলফামারীর সৈয়দপুর, গাজীপুরের কালীগঞ্জ, ময়মনসিংহের নান্দাইল, চাঁপাইনবাবগঞ্জের নাচল এবং যশোরের কেশবপুরে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী। বগুড়ায় বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশাহ এবং রংপুরের হারাগাছে স্বতন্ত্র প্রার্থী এরশাদুল হক জয় পেয়েছেন। কিশোরগঞ্জের ভৈরবে নির্বাচন পরবর্তী সহিংসতায় অন্তত 10 জন আহত হয়েছেন। ইটপাটকেল নিক্ষেপ
ও বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। পুলিশ জানায়, পঞ্চম দফায় ভৈরব পৌরসভা নির্বাচনে মেয়র পদে জয়লাভ করেন আওয়ামী লীগের প্রার্থী ইফতেখার হোসেন বেনু। তার সঙ্গে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক আবদুল্লাহ আল মামুন। তাকে সমর্থন করে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ওহিদ মিয়া। এরই জেরে রাতে নবনির্বাচিত মেয়র প্রার্থীর সমর্থকরা দফায় দফায় হামলা চালিয়ে ওহিদ মিয়ার বাড়িঘরে ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপ করে বলে অভিযোগ করেন স্বজনরা। এ ঘটনায় অন্তত 10 জন আহত হন। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। দুই পক্ষে দুদিকে বেশ কিছু পক্ষ নিয়ে তাদের নিজেদের মধ্যে কিছুটা সমস্যার সৃষ্টি হয়, নিজেদের মধ্যে ঢেরাঢেরি হয়। এ বিষয়ে পুলিশ সংবাদ পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে চলে আসে, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এর আগে ভোটের দিন নীলফামারীর সৈয়দপুরে 2 কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে 1 জন নিহত হন, আহত হন আরও 2 জন। এছাড়া রংপুর, জামালপুর, ঝিনাইদহ ও রাজশাহীতে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। শনিবার সকাল থেকে জামালপুর পৌর নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চললেও দুপুরের দিকে হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠে সিংহজানি বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্র। উত্তেজনা দেখা দেয় 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শাহরিয়ার ইদু ও মজিবুল ইসলাম দিলীপের সমর্থকদের মধ্যে। মাইকে ঘোষণা দিয়ে প্রতিপক্ষের উপর হামলা চালায় দিলীপের সমর্থকরা। এরই জেরে দুই পক্ষের মধ্যে চলে ধাওয়া পাল্টা ধাওয়া। ঘণ্টাব্যাপী দফায় দফায় সংঘর্ষে ভাঙচুর করা হয় মোটরসাইকেল। পরে পুলিশ, র্যাব ও বিজিবি সদস্যরা লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নীলফামারীর সৈয়দপুর পৌর নির্বাচনে দুপুর 12টার দিকে 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী নজরুল ইসলাম রয়েল ও আক্তার হোসেন কেকুর সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি থেকে সংঘর্ষ হয়। লাঠিসোঁটা নিয়ে উভয় পক্ষের মারামারিতে গুরুতর আহত হন রয়েলের সমর্থক ছোটন অধিকারী। পরে হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি। ভোট শুরুর 2 ঘন্টার মাথায় ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার 8 নম্বর ওয়ার্ডে 2 কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এতে উভয় পক্ষের অন্তত 4 জন আহত হন। বিজিবির স্ট্রাইকিং ফোর্স লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রংপুরের হারাগাছ পৌর নির্বাচন শেষে ভোট গণনার জন্য সবাইকে বের করে দেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বাংলাবাজার কেন্দ্রের মধ্যে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর লোকজন অবস্থান করছেন অভিযোগ করে বিক্ষোভ করেন দলটির বিদ্রোহী মেয়র প্রার্থী এরশাদুল হকের সমর্থকরা। এর জেরে লাঠিসোঁটা নিয়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরে র্যাব ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাজশাহীর চারঘাট পৌরসভার ধানাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে হঠাৎ ককটেল বিস্ফোরণ হয়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় সাবেক কাউন্সিলর ও জামাত নেতা নজরুল ইসলামকে আটক করে পুলিশ। এদিকে নির্বাচন শেষে মাদারীপুর সদর পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের ভোট গণনা চলার সময় উত্তেজনা ছড়িয়ে পড়ে 2 কাউন্সিলর প্রার্থীর মধ্যে। ভোটের ফলাফল ঘোষণার আগেই কাউন্সিলর প্রার্থী ইব্রাহিম কালু ও রেজাউল করিম নিজেদের বিজয় দাবি করেন। এ নিয়ে বিজয় মিছিলকে কেন্দ্র করে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালালে পুলিশের সঙ্গে তাদের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে 7 পুলিশ সহ উভয় পক্ষের অন্তত 25 জন আহত হন। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। ভোরের সময় আরও থাকছে। মুকুলে মুকুলে ছেয়ে গেছে রাজশাহীর আমের বাগান। যত্নে ব্যস্ত বাগানীরা। অনুকূল আবহাওয়া আর পোকার আক্রমণ কম থাকায় বাম্পার ফলনের আশা। স্বাধীনতার 50 বছরের অগ্নিঝরা মার্চে পা দিল লাল সবুজের বাংলাদেশ। এ উপলক্ষে রাত 12টা 1 মিনিটে ধানমন্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ শ্রদ্ধা জানায়। মার্চ মাস শুরুর ক্ষণে স্বাধীনতার জন্য জীবন দেয়া বীর শহীদদের স্মরণ করে মোমবাতি প্রজ্বলন করেন নেতাকর্মীরা। এ সময় স্লোগানে ধানমন্ডি 32 নম্বর সড়ক মুখর করে বঙ্গবন্ধুকে স্মরণ করেন তারা। মোমবাতি প্রজ্বলন ও ফুল নিবেদন শেষে 1 মিনিট নীরবতা পালন করে বীর শহীদদের স্মরণ করেন স্বেচ্ছাসেবক নেতা কর্মীরা।
স্বাধীনতার মূল্যবোধ নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য, স্বাধীনতার সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য আমাদের এই কর্মসূচি। আলোর মিছিলের মাধ্যমে আমরা সেই শহীদদের, বিশেষ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সকল শহীদদেরকে আজকে আমরা এখানে স্মরণ করছি। ৭১-এর চেতনায় বাংলাদেশকে দেখতে চাই, মুক্তিযুদ্ধের চেতনাকে বাংলাদেশকে দেখতে চাই। তাই বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আমরা শ্রদ্ধা নিবেদন করে সমস্ত শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে আমরা এই প্রতিজ্ঞা করেছি যে আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ব ইনশাল্লাহ। শিক্ষার্থীদের করোনা থেকে সুরক্ষার সব ব্যবস্থা সরকার নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকালে ভিডিও কনফারেন্সে গণভবন থেকে স্নাতক পর্যায়ে শিক্ষার্থীদের অনলাইনে উপবৃত্তি ও অনুদানের টাকা বিতরণ অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় শেখ হাসিনা বলেন, উন্নয়নশীল দেশের স্বীকৃতি বহাল রাখতে কারিগরি ও বিজ্ঞান সহ উপযুক্ত শিক্ষা ব্যবস্থা প্রয়োজন। দেশের শিক্ষার হার সন্তোষজনক পর্যায়ে নেয়ার পাশাপাশি স্বশিক্ষিত জাতি গড়ে তুলতে শিক্ষার্থীদের উপবৃত্তি ও অনুদান কার্যক্রম এখন প্রাথমিক থেকে উচ্চশিক্ষা স্তর পর্যন্ত সম্প্রসারিত। শিক্ষার্থীগণকে রোববার সকালে গণভবন থেকে শিক্ষা মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় স্নাতক পর্যায়ে শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি প্রদান অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় একযোগে দেশের স্নাতক স্তরের শিক্ষার্থীদের টিউশন ফি, ভর্তি ও চিকিৎসা অনুদান হিসেবে ডিজিটাল পদ্ধতিতে 87,55,400 টাকা পাঠানোর কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সরকার প্রধান বলেন, করোনার সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করেই শিক্ষা প্রতিষ্ঠান খোলা হচ্ছে। সকলের স্বাস্থ্য সুরক্ষা থাকুক সেটাই আমরা চাই। আর যেহেতু করোনার সময় স্কুল বন্ধ ছিল, তবে এরপর যখন সব শুরু হয়ে যাবে সবাই পড়াশোনা করতে পারবে। শিক্ষা প্রতিষ্ঠানে লিঙ্গ সমতা নির্ধারণে আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি। আমাদের জেন্ডার সমতাটা একটু অন্য হয়ে যাচ্ছে, সেটা কেন কমে যাচ্ছে সেটা বোধহয় দেখা দরকার। যে বয়স পর্যন্ত টিকা দেওয়া যাবে না, তার উপরের বয়সে যারা, সেসব শিক্ষার্থীদেরকেও টিকা দেওয়া হবে। দেশে বিদেশে কর্মসংস্থান তৈরির পাশাপাশি উপযুক্ত জাতি গড়ে তুলতে কারিগরি শিক্ষার ওপর জোর দেন প্রধানমন্ত্রী। বিজ্ঞান প্রযুক্তি শিক্ষা বা কারিগরি শিক্ষা, এটাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। উন্নয়নশীল দেশ হিসেবে আমরা যে স্বীকৃতি পেয়েছি সেটা আমাদেরকে ধরে রাখতে হবে। এরপর ভিডিও কনফারেন্সে শিক্ষাবৃত্তি ও অনুদান নেয়া শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় করেন সরকার প্রধান। তুমি এখন কেমন আছো? তোমার হাতের কি অবস্থা এখন? ভালো হয়েছে হাত? আমি এখন খুবই সুস্থ আছি, আপনাদের দোয়ায় ভালো আছি। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। আর স্বল্পোন্নত নয়, বঙ্গবন্ধুর বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশের কাতারে। যদিও অর্থনীতিতে আছে ঝুঁকি, নানা রকম বাধা আর শর্তের বেড়াজালে বন্দী হতে পারে বাণিজ্য। এরপরও এই স্বীকৃতিতে রাজনীতি আর অর্থনীতির বৈশ্বিক আঙিনায় মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে চায় বাংলাদেশ। তাই জাতিসংঘের তরফ থেকে চূড়ান্ত সুপারিশের পরই শুরু হয়েছে লাভ ক্ষতির হিসেব নিকেশ। অর্থনীতিবিদরা বলছেন, আগামী 5 বছর খুব কঠিন সময়, তাই পা ফেলতে হবে সতর্কতার সঙ্গে। রিপোর্ট জুবাইর ফয়সালের। 99% পাওয়া যায় দেশি ওষুধ, আর ক্রিটিক্যাল 1% বাইরের ওষুধ। দীর্ঘ সময়ে স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় ওষুধের শক্তিশালী এক বাজার তৈরি হয়েছে বাংলাদেশে। এখন বহু জটিল রোগের পথ্য তৈরি হয় এদেশে, কিন্তু এই তথ্যের পেছনে আছে বিরাট এক সত্যি। এখানে উৎপাদিত ওষুধের প্রায় শতভাগই ভিন্ন কোনো দেশের ফর্মুলায়, যা স্বল্পোন্নত দেশ হিসেবে এতদিন বিনামূল্যে পেত বাংলাদেশ। জাতিসংঘের চূড়ান্ত সুপারিশে তা বন্ধ হওয়ার শঙ্কা জাগলেও ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো বলছে সুবিধা অব্যাহত থাকবে 2033 সাল পর্যন্ত। নিজে থেকে যে কোনো আমরা ড্রাগ বানাই বা ফর্মুলা আমরা আবিষ্কার করে ড্রাগ বানাই, সেটা অলমোস্ট শূন্যের কোঠায় বললেই চলে। এলডিসি ভুক্ত দেশ হিসেবে যেরকম সুবিধা পেতাম, সেই সুবিধা অনেক ক্ষেত্রে আমরা 2026 সালের পরে পাবো না, এটাই বাস্তবতা। কিন্তু ওষুধের ক্ষেত্রে সেই সুবিধাটা আমরা 2033 সাল পর্যন্ত পাবো। যদিও হারাতে হবে এলডিসি হিসেবে বহু দেশে পণ্য রফতানিতে শুল্কমুক্ত সুবিধা কিংবা অল্প শুল্ক সুবিধাও। বিপরীতে দেশে কর্মসংস্থান বৃদ্ধির সঙ্গে দরজা খুলবে বিনিয়োগের। তাই অর্জনে আত্মবিশ্বাসী বাংলাদেশ স্বপ্ন দেখছে নতুন দিনের। এই যে অর্থনৈতিক উন্নয়ন, তার সুফলটা যেন দেশের সর্বস্তরের মানুষ পায়। ইয়াং জেনারেশনটা এই উন্নয়নের খুব একটা অংশ হতে পারছে না। ডাইভার্সিফিকেশনে গুরুত্ব দিতে পারি, ভ্যালুডেশনের দিকে গুরুত্ব দিতে পারি, তাহলেই কিন্তু আমরা যে চ্যালেঞ্জগুলো আছে অতিক্রমের মাধ্যমে আমাদের অর্থনৈতিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে পারবো। কিছু ঝুঁকি থাকলেও তা কাটিয়ে ওঠা সম্ভব বলে মনে করছেন অর্থনীতিবিদরাও। সুবিধা হারানো নিয়ে চিন্তিত না হয়ে বরং বিকল্প উপায়ে তা পেতে উদ্যোগী হওয়ার আহ্বান তাদের। 11% মতো আপনার শুল্ক বা বিভিন্ন ধরনের ট্যাক্স
আমাদের এক্সপোর্টের উপর আসতে পারে ইউরোপিয়ান ইউনিয়ন মার্কেটে। 3-4টা ক্ষেত্রে আমাদের নতুন কিছু সিনারিও সৃষ্টি হবে, যেখানে আমরা যদি সঠিক প্রিপারেশন না নিই সেগুলো আমাদেরকে যথেষ্ট চাপের মধ্যে ফেলতে পারে। এর আগে অনেক দেশ এগিয়ে গিয়েও পিছিয়ে গেছে, তাই চূড়ান্ত স্বীকৃতির জন্য এখন অপেক্ষা 2026 সালের। যদিও খোদ জাতিসংঘই মনে করছে বাংলাদেশের ক্ষেত্রে তা হওয়ার আশঙ্কা একেবারেই নেই। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের সকল অর্জনের সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশ আওয়ামী লীগের নাম। যোগ্য নেতৃত্বের হাত ধরে এগিয়ে যাচ্ছে দেশ বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। গতকাল দুপুরে নওগাঁর আত্রাই উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে একথা বলেন তিনি। বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। বাংলাদেশ এখন আর বাংলাদেশ দরিদ্র দেশ নয়। বাংলাদেশ আওয়ামী লীগ শুধুমাত্র স্বাধীনতায় নেতৃত্ব দানকারী সংগঠন, রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ নয়। বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে এই জাতির সমস্ত অর্জন হয়েছে। হিমালয়ের পর্বতশৃঙ্গে রহস্যে ঘেরা এক হ্রদ, কঙ্কাল হ্রদ। অর্ধশত বছরেও মানুষের কাছে অজানা এর কাহিনী। বরফের খাঁজে কিভাবে এলো শত শত মানুষের কঙ্কাল, জানতে সঙ্গে থাকুন ভোরের সময়ের সঙ্গে। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি বলিউডের জনপ্রিয় প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চন রোববার নিজেই টুইট করে জানান তিনি হাসপাতালে ভর্তি। এমনকি অস্ত্রোপচারও করা হতে পারে তার। তবে তার শারীরিক অসুস্থতার ব্যাপারে বা কোন হাসপাতালে ভর্তি অমিতাভের অসুস্থতার খবর পাওয়ার পর থেকেই বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তরা তার সুস্থতা কামনা করে নানা পোস্ট দিচ্ছেন। গুরুতর অসুস্থ বিগ বি অমিতাভ বচ্চন রোববার নিজেই টুইট করে অস্ত্রোপচারের আভাস দেন। এই খবরে উদ্বেগ প্রকাশ করেছেন বিগ বির ভক্তরা। শরীর এতটাই খারাপ যে খুব সংক্ষেপেই লিখেছেন ৭৮ বছর বয়সী এই অভিনেতা। নিজের ৪৭৪৭তম ব্লগ পোস্টে অমিতাভ লিখেছেন, মেডিকেল কন্ডিশন সার্জারি কান্ট রাইট। এই খবর প্রকাশ্যে আসতেই জল্পনা শুরু হয়ে গেছে ঠিক কী হয়েছে বিগ বির। সুপারস্টারের আরোগ্য কামনায় পোস্ট করতে শুরু করেছেন ভক্তরা। মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের ঘটনায় ১৪ জনের বিরুদ্ধে অর্থ পাচার আইনে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। রোববার রাতে ধানমন্ডি থানায় সিআইডি বাদী হয়ে মামলাটি করেছেন। নিশ্চিত করেছেন সিআইডির অতিরিক্ত ডিআইজি কামরুল আহসান। মেডিকেল ও ডেন্টাল কলেজের প্রশ্ন ফাঁসের ঘটনায় এখন পর্যন্ত ১৪ জনের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। এই ১৪ জনের ১৩৫ ব্যাংক অ্যাকাউন্টে এখন পর্যন্ত ৬৫ কোটি টাকা লেনদেনের প্রমাণ পেয়েছে সিআইডি। যদিও অর্থ পাচার আইনে হওয়া মামলায় ১০০ কোটি টাকা অবৈধভাবে আয়ের উল্লেখ করা হয়েছে। এর মধ্যে তাদের সব ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। যদিও অপরাধীরা তাদের এই সব ব্যাংক অ্যাকাউন্ট থেকে ইতোমধ্যে ৬৪ কোটি টাকা তুলে ফেলেছেন। ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ফাঁসের মামলা তদন্ত করতে গিয়ে মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের সন্ধান পায় সিআইডি। প্রশ্ন ফাঁস চক্র তাদের অবৈধ আয় এবং মামলার অগ্রগতি নিয়ে রোববার প্রতিবেদন প্রচারিত হয় সময় সংবাদে। এখনও স্বদেশে ফিরতে না পারা বা প্রত্যাবাসনে কোনো আশার আলো না দেখায় চরম ক্ষোভ বিরাজ করছে রোহিঙ্গাদের মাঝে। দীর্ঘ ৩.৫ বছরেও কোনো রোহিঙ্গার ফেরত না যাওয়ার ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। তবে আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গাদের ন্যায় বিচার নিশ্চিত করতে আইনি সহযোগিতার অব্যাহত রাখার কথা জানিয়েছে ওআইসির প্রতিনিধি দল। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। ৭৪ বছরের ফয়েজুল ইসলাম দুবার মিয়ানমারে ফিরে গিয়েও নির্যাতন থেকে বাঁচাতে আবারও পালিয়ে আসতে বাধ্য হয়েছেন বাংলাদেশে। পরিবারের ১৮ সদস্য নিয়ে ৩.৫ বছর ধরে অবস্থান করছেন উখিয়ার কুতুপালং ক্যাম্পে। স্বদেশে ফিরতে চাইলেও পারছেন না ফিরতে। ৬ বছর আসর গাই যখন আর এখন ফাইসলা ন সুন্দর লই যাবার আর কেন লই যাব সাহায্য।
শুধু ফয়েজুল ইসলাম নন, এরকম অনেক রোহিঙ্গা মিয়ানমারে ফিরে গিয়েও পুনরায় নির্যাতনের কারণে পালিয়ে এসেছে বাংলাদেশে। আলহামদুলিল্লাহ আর বেশি আশা করি বৈদিক কি যাইব বলে বিদেশে তো বহুত মত আয়ে সাইরে দাঁড়বে আর হনা হামান হল না। রোববার বিকেলে ক্যাম্পে পরিদর্শনে আসে ওআইসির 5 সদস্যের প্রতিনিধি দল। তারা ঘণ্টাব্যাপী বৈঠক করেন 34টি আশ্রয় শিবিরের রোহিঙ্গা প্রতিনিধিদের সঙ্গে। এ সময় ওআইসির সহকারী মহাসচিব জানান, আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গারা যাতে ন্যায় বিচার পান তার জন্য কাজ করছেন তারা। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে সব সময় আছে ওআইসি। রোহিঙ্গারা যাতে আত্মমর্যাদা ও সম্মানের সাথে মিয়ানমারে ফিরতে পারেন সেজন্য আন্তর্জাতিক ঐক্যমত্য তৈরিতে কাজ করছে ওআইসি। ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে যে মামলা চলছে ওই মামলায় রোহিঙ্গারা যাতে ন্যায় বিচার পান তার জন্য আইনি লড়াইয়ের সহযোগিতাও করছে ওআইসি। বাংলাদেশ এখন পর্যন্ত 8.5 লাখ রোহিঙ্গার তালিকা দিলেও মিয়ানমার চায় এখন পর্যন্ত যাচাই করা 42,000 রোহিঙ্গাকে ফেরত নিতে, কিন্তু এখন পর্যন্ত একজন রোহিঙ্গাকেও ফেরত পাঠানো সম্ভব হয়নি। একবার দুবার নয়, 4 বার মিয়ানমারে ফিরে গিয়ে প্রাণ বয়ে প্রাণ বাঁচাতে আবার ফিরে এসেছে বাংলাদেশে। এমন পরিস্থিতিতে এসব রোহিঙ্গারা স্থায়ী সমাধানের মাধ্যমে ফিরতে চান স্বদেশে। ঠিক তেমনি দ্রুত এই সংকটের সমাধান চান আন্তর্জাতিক বিভিন্ন সংস্থাও। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, উখিয়া, কক্সবাজার। রাজবাড়ীতে পাকস্থলীতে বয়ে আনা বিপুল পরিমাণ ইয়াবা সহ 2 জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল সকালে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার এম শাকিলুজ্জামান জানান, শনিবার রাতে বালিয়াকান্দি উপজেলার গোবিন্দপুর এলাকায় মাদক বিরোধী অভিযান চালানো হয়। এ সময় লুৎফর খান ও কুব্বাত আলী মোল্লা নামে 2 মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তাদের পাকস্থলী থেকে 1400 পিস ইয়াবা উদ্ধার করা হয়। ঘটনায় তাদের 2 জনকে আসামি করে বালিয়াকান্দি থানায় একটি মামলা করে পুলিশ। নওগাঁয় যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর লাশ ফেলে বাড়ি থেকে পালিয়েছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। এ ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন নিহতের স্বজন ও এলাকাবাসী। নওগাঁ থেকে এমআর রকি রিপোর্ট। মেয়েকে হারিয়ে থামছে না মায়ের কান্না। নওগাঁর দুর্গাপুর মহল্লায় শারমিন নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করে লাশ ঘরে ফেলে পালিয়ে যায় স্বামী ও তার পরিবারের লোকজন। রোববার বিকেলে স্থানীয়রা ঘরে তালা দেখে নিহতের পরিবারকে খবর দেয়। স্বজনদের অভিযোগ, যৌতুকের কারণে শারমিনকে পিটিয়ে মারা হয়েছে। 7 বছর আগে সেলিমের সাথে শারমিনের বিয়ে হয়। বিয়ের সময় নগদ 2 লাখ টাকা দেয় তারা। এরপর চাকরি সহ নানা অজুহাতে আরো টাকার জন্য চলতো অমানসিক নির্যাতন। 2 লাখ টাকা দিছি, উল করেনি, আবাস আছে। তোমাকে যদি অসহ্য হয় তাহলে আমাকে বেটিক দিয়ে দাও, বিয়ান আমি আসে কইছি রে। 1.5 লাখ লার বড় মানে দেওয়ার শেষ নাই, লিতে মানে চাপ দিতেছে না দিলে মারপিট। আসি দেখি লাশ পড়ে আছে, কেউ নাই, ঘরের তালা। নির্মমে হত্যার বিচার চান এলাকাবাসী। ছুট কাটা, এখানে ঘুষি মারিছে, এলার দাগ আছে, এখানে একটা দাগ আছে। আমি এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করতেছি। পুলিশ জানায় তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আইনগত পদক্ষেপ হিসাবে আত্মহত্যার প্ররোচনার আমরা মামলা শিগগিরই রুজু করব। পরবর্তীতে ময়না তদন্তের রিপোর্ট পেলে আমরা বাকি পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব। নির্যাতনকারী সেলিম নওগাঁ জেলা প্রশাসনে মাস্টার রোলে চাকরি করে। তাদের পরিবারে 4 বছরের এক ছেলে সন্তান রয়েছে। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। চট্টগ্রামে 7ম শ্রেণীর এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। স্বজনদের দাবি, ধর্ষণের পর তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। স্বজনরা জানান, লোহাগড়ায় দাদির সাথে থাকত 7ম শ্রেণীর ওই ছাত্রী। গতকাল বিকেলে কাজের উদ্দেশ্যে বের হন দাদি। পরে বাড়ির পাশের একটি গাছে ওড়না পেঁচানো শারমিনের লাশ ঝুলতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলের মর্গে পাঠায় পুলিশ। পরিবারের দাবি, তাকে ধর্ষণের পর হত্যা করে ঝুলিয়ে রেখে যায় দুর্বৃত্তরা। হাতের মধ্যে লাল দাগ, তারপরে আপনার ফাঁসে ধরার মতো অনেক কিছু ছিল। ওটা আত্মহত্যা না, এটা অনেকে সন্দেহমূলক, মানে কি প্রাথমিকভাবে সন্দেহমূলক বলতে দর্শন করে ওনাকে হত্যা করা হয়েছে। এখন রিপোর্টে কি হয় ওর আল্লাহ জানে। রিপোর্টে যদি আমার সন্দেহ থাকে আমি ওর লাগে আমি আইনগত পাবো। এটা যদি সে হত্যা হয়, আমরা হত্যা মামলার একটা বিচার চাই। প্রাথমিকভাবে এটাকে আত্মহত্যা মনে হচ্ছে, তারপরে আমরা পোস্টমর্টম করাচ্ছি। আমরা তদন্ত করতেছি, এখনো বলা যাচ্ছে না। এদিকে হবিগঞ্জে নিজেকে বাঁচাতে চলন্ত বাস থেকে লাফ দিল কলেজ ছাত্রী। ধর্ষণের চেষ্টার অভিযোগে জনতার হাতে আটক হয়েছে বাসের চালক ও তার সহকারী।
জব্দ করা হয়েছে বাসটিও। পুলিশ জানায় শনিবার সকালে নবীগঞ্জ থেকে লাকি পরিবহনের বাসে করে কলেজে যাচ্ছিলেন ওই শিক্ষার্থী। পথে ওসমানী সড়কে অনেক লোক নেমে যাবার সুযোগে তাকে ধর্ষণের চেষ্টা করে বাসটির চালক রিয়াদ মিয়া ও সহকারী রুবেল। এ সময় নিজেকে রক্ষায় চলন্ত বাস থেকে লাফ দেন ওই শিক্ষার্থী। পরে আহত অবস্থায় বাড়ি গিয়ে স্বজনদের ঘটনা জানান তিনি। পরদিন স্থানীয়রা অভিযুক্ত চালক ও সহকারীকে আটক করে থানায় সোপর্দ করেন। পরে ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মামলা করলে তাদের দুজনকে গ্রেফতার দেখানো হয়। ভোরের সময় আরও থাকছে। গাজীপুরের কোনাবাড়িতে ভয়াবহ আগুনে পুড়ে ছাই 5 শতাধিক বসতঘর, সব হারিয়ে নিঃস্ব মানুষ খোলা আকাশের নিচে। রাজশাহীতে মুকুলে মুকুলে ছেয়ে গেছে সব আমের বাগান। মুকুলের মান বাড়াতে ও টেকাতে যত্নে ব্যস্ত বাগানীরা। অনুকূল আবহাওয়া ও পোকার আক্রমণ কম থাকায় এবছর আমের বাম্পার ফলন হতে পারে বলে জানান ফল গবেষকরা। বিস্তারিত রাকিবুল হাসানের রিপোর্টে। ঋতুরাজ বসন্তের সবুজ সতেজ প্রকৃতিতে গাছে গাছে আমের মুকুল। সুসজ্জিত মুকুল বাড়িয়েছে প্রাকৃতিক সৌন্দর্য। আম ফুলের মিষ্টি মৌ মৌ গন্ধে ভাসছে চারপাশ। ফল গবেষণা কেন্দ্রের তথ্য বলছে এবছর মুকুলের অঙ্কুরকাল পেয়েছে অনুকূল আবহাওয়া, নেই পোকার আক্রমণও। ফলে জেলার 17,000 হেক্টর বাগান জুড়ে ল্যাংড়া, গোপালভোগ, ফজলি, হিমসাগর, মোহনভোগ ও আমরুপালি সহ গাছে এসেছে প্রায় 250 জাতের আমের মুকুল। তার পরিচর্যায় কীটনাশক ছিটিয়ে বাগান যত্নে মনোযোগী বাগান মালিকরা। বৃষ্টির পরিচালনা করছে, মুকুল যেন ভালো থাকে, আমদিন ভালো টিকে, এই জন্য কয়েকদিন পর আবার কিছু পাউডার মারতে হবে। এটা যদি এই সময়টা স্প্রেটা যদি না দেওয়া হয়, এটা আসলে আবশ্যিক, যদি না দেওয়া হয় তাহলে সাধারণত মুকুলগুলো নষ্ট হয়ে যায়। ব্যবসা বাণিজ্যে করোনার সংকটকাল কেটে ওঠা ও প্রাকৃতিক বৈরিতার মুখোমুখি না হওয়ায় এবার আমের দাম ও উৎপাদন নিয়ে আশাবাদী বাগান মালিক ও ব্যবসায়ীরা। এই বছর আমাদের যত্ন ভালো হলে আমের উৎপাদন বেশি হবে আর কি। এভাবে যদি আবহাওয়া থাকে তাহলে আমাদের মুকুলটা ভালোভাবে থাকবে। রমজানের পরে আমটা পাচ্ছি, এর জন্য মনে হচ্ছে এবার আমরা লাভবান হব ইনশাল্লাহ। তবে ফল গবেষকরা পরের ধাপগুলোতেও সঠিক যত্নের পরামর্শ দিচ্ছেন। বাম্পার ফলনের প্রত্যাশী আমরা, কারণ প্রায় প্রতিটি গাছেই কিন্তু মুকুল দেখা যাচ্ছে। হপার পোকা এবং অ্যানথ্রাকনোজ রোগ, এই দুটি কিন্তু প্রত্যেক বছরই হয়। দুটি স্প্রে যদি কৃষক ভাইরা ঠিকমতো দিতে পারেন, অন্যান্য রোগ বা পোকার হাত থেকে আম রক্ষা পাবে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে চলতি বছর রাজশাহীতে আমের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় 2 লাখ মেট্রিক টন। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। নামে অভয়ারণ্য, প্রাণীরাও চলাফেরা করে নির্ভয়ে, কিন্তু সরকারি খাবারের বরাদ্দ পর্যাপ্ত নয়। এমনই এক সংরক্ষিত বনাঞ্চল টাঙ্গাইলের মধুপুর। সংশ্লিষ্ট কর্মকর্তার দাবি, প্রাকৃতিক খাবারের যোগান বাড়ানোর জন্য নতুন করে ফলের গাছ লাগানো হচ্ছে। কাদির তালুকদারের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। নির্ভয়ে বিচরণ আর বিভিন্ন আচরণ দেখে মনে হবে এগুলো পোষা প্রাণী, যেন কতদিনের জানাশোনা আশপাশের লোকজনের সঙ্গে। বাস্তবতা হলো পেটের দায়ে এদের ভয়ভীতি উবে গেছে। পরিচিত অপরিচিত বাছ বিচার নেই, কেবল দুটো দানা পানিই চাই তাদের ক্ষুধা নিবারণে। বানর আর হনুমানের এই বেহাল দশা বহুদিন ধরে। দর্শনার্থীরা বিনোদনের জন্য এসে বরং মর্মাহত হন রুগ্ন দশা দেখে। ওরা ভয়ও পাচ্ছে না আমাদের দেখে, আমরাও ভয় পাচ্ছি। এই যে ন্যাচারাল একটা পরিবেশ, এটা আমরা কোথায় পাবো? বানরের সংখ্যাগুলো দিন দিন অনেক কমে যেতেছে, তো তাদেরকে দেখে মনে হয় তারা অনেক রোগা টাইপের। এদের খাবার, এদের যে পরিচর্যা, এটা ঠিকমতো করা হচ্ছে না। এখানকার পরিবেশ আরো উন্নত করা হোক, আমরা এটাই। দেশের তৃতীয় বৃহত্তম 30,000 একর আয়তনের মধুপুর বনাঞ্চল। কাগজপত্রে 4 প্রজাতির উভচর, 9 ধরনের সরীসৃপ, 254 প্রজাতির পাখি, 11 প্রজাতির স্তন্যপায়ীর কথা লেখা থাকলেও বাস্তবে অস্তিত্ব নেই অনেকগুলোর। 60টি চিত্রা ও শতাধিক মায়াহরিণ নিয়ে গড়ে ওঠা প্রজনন কেন্দ্রেরও বেহাল অবস্থা। দেখা যায় না কিছু নেই, খালি শুধু বানর আছে। গজারি গাছে বাগান করতেছে, মানে আকাশমণি চারা লাগাইতেছে, অন্য মধ্যে তোরা পাখি বহে না। বানরে মনে করেন জাম করে বাড়ির বাতের পাতিলি পর্যন্ত খাবার আয়। বনখেকোরা নির্বিচারে গাছ কেটে বন দখল করে কৃষি জমি, শিল্প কারখানা ও বসত বাড়ি তৈরি করেছে। ফলে প্রাকৃতিক খাদ্য সংকটে পড়ে লোকালয়েও হানা দিচ্ছে প্রাণীগুলো। খাবারের সন্ধানে গিয়ে কখনো সড়ক দুর্ঘটনায় মৃত্যু হচ্ছে।
গত বছর আমরা প্রায় 100 হেক্টর পশুখাদ্য উপযোগী বাগান করেছি, এবছর প্রায় 150 হেক্টর পশুখাদ্য উপযোগী বাগান আমরা করব। 1982 সালে জাতীয় উদ্যান ঘোষণার পর 2010 সাল থেকে আশপাশের 36টি গ্রামের অধিবাসী ও বন বিভাগের সমন্বয়ে সহ ব্যবস্থাপনা কার্যক্রমের আওতায় পরিচালিত হচ্ছে দেশের বৃহত্তম এই শালবন ভিত্তিক সংরক্ষিত অঞ্চল। সময় সংবাদ, টাঙ্গাইল। দেশের বিভিন্ন স্থানে আলাদা সড়ক দুর্ঘটনায় নারী ও শিশু সহ 3 জন নিহত হয়েছে। পুলিশ জানায় গতকাল বিকেলে নেত্রকোনা শহরের মোক্তারপাড়া দত্ত মার্কেটের সামনে মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নুরেজা আক্তার নামে এক নারীর মৃত্যু হয়। এদিকে চুয়াডাঙ্গায় আলম সাধুর চাপায় এক কৃষক এবং রাজবাড়িতে ব্যাটারি চালিত অটোরিকশা চাপায় রুহুল আমিন নামে 6 বছরের এক শিশু নিহত হয়েছে। টাঙ্গাইলের রেল লাইনে ফাটল দেখা দেয় ওই পথে দ্রুত গতিতে ট্রেন চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে রেলওয়ে। রোববার সকালে কালিহাতী উপজেলার মসিন্দা এলাকায় রেল লাইনে প্রায় 6 ইঞ্চি ফাটল দেখা দেয়। রেলওয়ে জানায় রেল লাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় স্থানীয়রা ওই ফাটল দেখতে পেয়ে রেলওয়েকে জানায়। পরে দুর্ঘটনা এড়াতে ঢাকার সঙ্গে উত্তর পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়। প্রায় 1.5 ঘন্টা বন্ধ থাকার পর ওই পথে ঘন্টায় 10 কিলোমিটার গতিতে চলাচলের শর্ত দিয়ে আবার রেল যোগাযোগ চালু করা হয়। ক্ষতিগ্রস্ত রেল লাইন সংস্কারে কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে রেলওয়ে। মংলার পশুর নদীতে কয়লা বোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দুর্ঘটনার শিকার কার্গো জাহাজের মাস্টার জানান, গতরাতে মংলা বন্দরের হাতবাড়িয়ার 7 নম্বর অ্যাঙ্কারেজ থেকে 700 মেট্রিক টন কয়লা নিয়ে কার্গো জাহাজ যশোরের উদ্দেশ্যে ছেড়ে যায়। পথে পশুর চ্যানেলের বাণীশাস্তা ও কারাইনগর এলাকায় পৌঁছালে আরেকটি কার্গো জাহাজের সঙ্গে ধাক্কা লাগে। এতে তলা ফুটা হয়ে কয়লা বোঝাই জাহাজটি ডুবে যায়। তবে জাহাজে থাকা 11 জন নাবিক ও 1 জন নিরাপত্তা কর্মী সাঁতরে তীরে উঠে যায়। গাজীপুরে কোনাবাড়িতে 3টি শ্রমিক কলোনিতে ভয়াবহ আগুনে পুড়ে গেছে 5 শতাধিক বসতঘর। খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন হাজারের বেশি মানুষ। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে আগুন লেগেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। জুনায়েদ রুবেলের ছবিতে রাজিবুল হাসানের রিপোর্ট। পোশাক শ্রমিক বেদনার গোছানো সংসার তছনছ সর্বনাশা আগুনে। 15 বছরের জমানো অর্থে করা ঘর মুহূর্তেই ছাই। তার মতোই বহু মানুষ মাথা গোঁজার ঠাঁই হারিয়ে খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন। এখন যে মানুষগুলো কাজের প্রয়োজনে দেশের বিভিন্ন জায়গা থেকে শিল্প অধ্যুষিত এই নগরীতে বসবাস করে আসছিল, সেই মানুষগুলোর চোখে মুখে আজ হতাশার ছাপ। সিলিন্ডার গ্যাস বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণ হওয়ার পরে সময় দ্রুত 5 মিনিটের ভেতরে যে আগুনটা ছড়ায় গেছে। যে দুলা বাত ফুলা পানের মুখে তুলে দেন, সরকারে কি আমরা সাহায্য করবো না? আমরা কি চলাম, কেমনে চলাম? রোববার সন্ধ্যা 8টায় কলোনির একটি ঘরে বিকট শব্দে আগুনের সূত্রপাত। মুহূর্তেই আশপাশ ছড়িয়ে পড়লে রূপ নেয় ভয়াবহ আকারে। 5 শতাধিক ঘরের মতো পুড়ে গেছে। আমার 30টা রুম ছিল, 30টা রুমের মধ্যে 10 থেকে 12টা রুম অলরেডি পুড়ে গেছে। ফায়ার সার্ভিস বলছে গিঞ্জি রাস্তা আর পানির স্বল্পতায় আগুন নিয়ন্ত্রণে ব্যাগ পেতে হয়। আগুনটা নিভেতে আমাদের ব্যাগ পেতে হয়েছে। এখানে পানির সোর্স নাই, এক হলো পানির সোর্স নাই, আর যে কলোনির ভিতরে রাস্তা খুবই সংকীর্ণ, 2-3 ফিট। ছোট ছোট টিন শেড এসব রুমে স্থানীয় বিভিন্ন কারখানার শ্রমিকরা কম টাকায় ভাড়া নিয়ে বসবাস করতেন। রাজিবুল হাসান, সময় সংবাদ, গাজীপুর। এদিকে ঝিনাইদহের হরিণাকুণ্ডতে আগুনে পুড়ে গেছে 60 কৃষকের প্রায় 50 বিঘা জমির পানির বরজ। ফায়ার সার্ভিস জানায়, গতকাল বিকেলে হরিণাকুণ্ড উপজেলার শীতলী গ্রামের মাঠের পানির বরজে আগুন দেখতে পায় এলাকাবাসী। আগুন দেখে ফায়ার সার্ভিসে খবর দেয় তারা। খবর পেয়ে হরিণাকুণ্ড ও ঝিনাইদহ ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস কর্মীরা। ততক্ষণে পুড়ে যায় ওই গ্রামের 60 জন কৃষকের 50 বিঘা জমির পান বরজ। মাত্র কয়েক মিনিটের মধ্যে জঙ্গিদের হাতে জিম্মি থাকা সাধারণ মানুষকে উদ্ধারের পাশাপাশি নিষ্ক্রিয় করা হয়েছে বোমা। এমন মহড়া দেখিয়ে মার্কিন রাষ্ট্রদূতকে তাক লাগিয়ে দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কাউন্টার টেরোরিজম ইউনিট ও সোয়াত। যুক্তরাষ্ট্রের সহায়তায় চলা মাসব্যাপী পুলিশের উন্নত প্রযুক্তির এই প্রশিক্ষণ চলছে চট্টগ্রামে। শওকত টিপুর ক্যামেরায় বিস্তারিত কমলদের রিপোর্টে।
হঠাৎ করে জঙ্গিরা বাসভর্তি যাত্রীদের জিম্মি করে। সে সাথে চলছে উপচুপুরি বোমার বিস্ফোরণ। মুহূর্তের মধ্যে সেখানে উপস্থিত সোয়াত এবং কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা। কয়েক মিনিটের মধ্যেই পরাস্ত হয় সব জঙ্গি। সে সাথে নিষ্ক্রিয় করা হয় জঙ্গিদের কাছ থেকে উদ্ধার হওয়া বোমাও। এভাবে মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলারের সামনে নিজেদের দক্ষতা তুলে ধরেন চট্টগ্রামের পুলিশ সদস্যরা। জঙ্গি আক্রমণ মোকাবেলা করার জন্য আমাদের চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সিআরটি যথেষ্ট দক্ষ। বাংলাদেশের সন্ত্রাস এবং জঙ্গিবাদ দমনে বড় ধরনের ভূমিকা রেখে চলেছে সোয়াত এবং কাউন্টার টেরোরিজম ইউনিট। আগে তাদের মার্কিন যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণ দেওয়া হতো, আর এখন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রশিক্ষক এনে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এই বাংলাদেশে। 10 জনের বেশি মার্কিন প্রশিক্ষকের অধীনে গত 20 দিন ধরে বিশেষ প্রশিক্ষণে রয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের 40 জন সদস্য। বাংলাদেশের সোয়াত সদস্যদের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নিয়ে আসা হয়েছে অত্যাধুনিক সব যন্ত্রপাতি। শনিবার দুপুরে সে প্রশিক্ষণ দেখতে আসেন মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার। এ সময় তিনি বৈশ্বিক সন্ত্রাস দমনের অংশীদার হিসেবে বাংলাদেশকে ধন্যবাদ জানান। আশাবাদ ব্যক্ত করেছেন আগামীতে এই ধরনের প্রশিক্ষণ অব্যাহত থাকবে এবং এটিকে আরো অন্য লেভেলে নিয়ে যাওয়া যায় সুযোগ আছে কিনা খতিয়ে দেখবেন। Thank you, ladies and gentlemen, for coming all the way here and helping the Bangladesh police address this really important issue. We're very grateful. আরও 10 দিন চলবে সোয়াতের এই বিশেষ প্রশিক্ষণ। এরপর শুরু হবে জঙ্গিবাদ দমনে সাইবার ক্রাইম দমনের বিশেষ কোর্স। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। নারায়ণগঞ্জ 4 আসনের সংসদ সদস্য শামীম ওসমানের জন্মদিনে তার নামে নিজস্ব ওয়েবসাইট, পেজ এবং ব্যক্তিগত ও রাজনৈতিক জীবন নিয়ে ডকুমেন্টারি প্রকাশ করা হয়েছে। গতরাতে সদর উপজেলার ফতুল্লায় নাসিম ওসমান মেমোরিয়াল পার্কে পরিবারের পক্ষ থেকে AKM শামীম ওসমান নামে ওয়েবসাইট, পেজ ও একজন শামীম ওসমান নামে ডকুমেন্টারি প্রকাশ করা হয়। অনুষ্ঠানে সংসদ সদস্য শামীম ওসমান, তার বড় ভাই সংসদ সদস্য সেলিম ওসমান, সংসদ সদস্য বন্ধু লিয়াকত হোসেন খোকা ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় প্রজেক্টরের মাধ্যমে 40 মিনিটের ডকুমেন্টারি দেখানো হয়। জাতির আদর্শ, বঙ্গবন্ধুর আদর্শ এবং শেখ হাসিনার নির্দেশিত পথ। কারণ বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছেন এবং আমার নেত্রী বাংলাদেশের বাচ্চাদের জন্য একটা নতুন স্বপ্ন তৈরি করতে চাচ্ছেন। ইলিশ রক্ষায় পদ্মা, মেঘনা ও তেঁতুলিয়া নদীর অভয়াশ্রমে আজ থেকে 30 এপ্রিল পর্যন্ত মাছ ধরা বন্ধ থাকবে। মৎস্য বিভাগ জানায় 2 মাস পদ্মা, মেঘনা ও তেঁতুলিয়া সহ ইলিশের অভয়াশ্রম এলাকায় জালসহ যে কোনো সরঞ্জাম দিয়ে জাটকা এবং সব ধরনের মাছ আহরণ নিষিদ্ধ থাকবে। সরকারি ঘোষণা অনুযায়ী এ সময় কোনো মাছ ক্রয়, বিক্রয়, পরিবহন ও মজুদ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। তবে অভয়াশ্রম ও জাটকা রক্ষা কার্যক্রম উপলক্ষে জেলেদের জন্য এই 2 মাস VGF-এর চাল বরাদ্দ দেওয়া হবে বলে জানানো হয়। ভোরের সময় আরও থাকছে। জান্তা বিরোধী বিক্ষোভে মিয়ানমারে পুলিশের গুলিতে নিহত অন্তত 18। রণক্ষেত্র বিভিন্ন শহর, একদিনে আটক 5 শতাধিক। আবারও দেশের বাইরের খবর। মহামারী করোনার প্রাদুর্ভাব রোধে নিষেধাজ্ঞা থাকায় বাংলাদেশ সহ 35টি দেশের অভিবাসীরা কুয়েতে তাদের কর্মস্থলে ফিরতে পারছেন না। বিমান চলাচল বন্ধ থাকায় ট্রাভেল ব্যবসার সাথে জড়িত প্রবাসী ব্যবসায়ীরা চরম বিপাকে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে ছুটিতে আটকে পড়া প্রবাসীরা। শরীফ মাহমুদ মিজান রহমানের তথ্য ও ছবিতে রিপোর্ট। কুয়েতে আবারও মহামারী করোনার সংক্রমণ বাড়তে শুরু করেছে। এ কারণে 21শে ফেব্রুয়ারি ঘোষিত বাংলাদেশ সহ 35টি দেশের সাথে স্বাস্থ্যবিধি মেনে শর্ত সাপেক্ষে বিমান চলাচলের কথা থাকলেও তা চালু হয়নি। এতে করে একদিকে যেমন চরম হতাশায় দেশে ছুটিতে থাকা অভিবাসীরা, তেমনি লোকসানের মুখে ট্রাভেল ব্যবসার সাথে জড়িত ব্যবসায়ীরাও। বিমান চলাচল প্রায় 1 বছর বন্ধ,
আমি যে আমার যে বিরাট টিকিটটা ছিল আমি সেই টিকিটের টাকাটা এখনো পাইনি। কুয়েতে বড় একটা সমস্যা দুবাইতে যারা 1 মাসের ভিসায় গিয়েছিল 1 মাস অতিক্রম পর এবং ওখানে আরও বহু টাকা লাগে, সেই জন্য কেউ ওখানে থাকতেছে না, বর্তমানে সবাই দেশে ফিরেছেন। নির্ধারিত সময়ে যেসব অভিবাসী তৃতীয় দেশ দুবাই হয়ে কুয়েতে আসার অপেক্ষায় ছিলেন তারাও কুয়েত প্রবেশে অনিশ্চয়তার বেড়াজালে এখন হাবুডুবু খাচ্ছে। এদের মধ্যে অনেকেরই আবার আকামা শেষ হয়ে গেছে। দুবাই কুয়েত কনসুলেটে যোগাযোগ করে কোনো ইতিবাচক সাড়া না পেয়ে তাদের মধ্যে কেউ কেউ বাংলাদেশে ফিরে গেছেন। আর্থিক সংকটে মহাবিপাকে পড়েছেন বহু অভিবাসী। কুয়েতে প্রায় 3.5 লাখ প্রবাসী বাংলাদেশি বিভিন্ন পেশায় কর্মরত আছেন। এদের মধ্যে প্রায় 12,000 প্রবাসী ছুটিতে গিয়ে দেশে আটকা পড়েছেন। যাতে করে দেশে আটকে পড়া প্রবাসীরা নিজেদের কর্মস্থলে ফিরে যেতে পারেন, এটাই তাদের প্রত্যাশা। সময় সংবাদ, কুয়েত। কাতারে করোনা ভ্যাকসিন নেয়ার জন্য স্থানীয় নাগরিক ও অভিবাসীদের রেজিস্ট্রেশন করার আহ্বান জানিয়েছেন দেশটির সরকার। দেশটির সরকার বিনামূল্যে ভ্যাকসিন দেয় সব কাতার প্রবাসী বাংলাদেশিদের রেজিস্ট্রেশন করা উচিত বলে মনে করেন ভ্যাকসিন নেওয়া প্রবাসীরা। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য ছবি নিয়ে রিপোর্ট। কাতারে ডিসেম্বর থেকে মানুষের দেহে প্রয়োগ শুরু হয়েছে ফাইজার বায়োএনটেকের করোনা ভ্যাকসিন। করোনায় আক্রান্ত বয়স্ক ব্যক্তি ও জটিল রোগীদের আগেভাগে ভ্যাকসিন দিচ্ছে দেশটির সরকার। এদিকে ভ্যাকসিন নেওয়ার জন্য স্থানীয় নাগরিক ও অভিবাসীদের রেজিস্ট্রেশন করার আহ্বান জানানো হয়েছে দেশটির সরকারের পক্ষ থেকে। রেজিস্ট্রেশন করা ব্যক্তিদের মধ্য থেকে আপাতত 50 বছরের বেশি বয়সীদের দেওয়া হবে ভ্যাকসিন, আর বাকিরা পাবেন ধীরে ধীরে। করোনার ভ্যাকসিন নেওয়ার জন্য প্রত্যেক প্রবাসী বাংলাদেশি রেজিস্ট্রেশন করা উচিত বলে মনে করেন ভ্যাকসিন নেওয়া প্রবাসীরাও। যারা ভ্যাকসিনটা 2 ডোজ দিবে তারা হয়তো বাংলাদেশে গেলে আর আসলে যে কোনো দেশে যাইতে পারবেন, আইতে পারবেন, আর আমাদের কোনো হোম কোয়ারেন্টাইন লাগবে না এবং হোটেল কোয়ারেন্টাইন লাগবে না। তো আমাদের এখান থেকে অনেক কিছু আমাদের টাকা সেভ হয়ে যাবে আমি আশা করব এবং অনুরোধ করব যারা বাংলাদেশি প্রবাসীরা আছেন তারা যেন অতি শীঘ্রই যায় যেন ভ্যাকসিনটা দিয়ে আসেন। আমরা এখানে যত প্রবাসী আছি সব প্রবাসী এখান থেকে ভ্যাকসিনের দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করা দরকার। রেজিস্ট্রেশন করে এখানে ভ্যাকসিন দিলে সবচেয়ে ভালো। আপনারা যারাই বাংলাদেশে যান না কেন এখান থেকে ভ্যাকসিন দিয়ে বাংলাদেশে যাবেন। অভিবাসী ও স্থানীয় নাগরিক মিলিয়ে 26 লাখের বেশি জনসংখ্যা কাতারে। এরই মধ্যে 1,50,000-এর বেশি মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। দেশটির স্থানীয় নাগরিক ও অভিবাসীদের বিনামূল্যে ভ্যাকসিন দিচ্ছে কাতার সরকার। সময় সংবাদ, কাতার। ইউরোপের অন্যান্য দেশে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পাওয়া অনেক বাংলাদেশি ভালো উপার্জনের আশায় পাড়ি দেন উত্তর ইউরোপের দেশ সুইডেনে। তবে বর্তমান করোনা পরিস্থিতিতে কাজ পাওয়া আগের মতো সহজ নয়। তাই অনেক বাংলাদেশি দেশটিতে এসেও কাজ না পেয়ে ফিরে যেতে বাধ্য হচ্ছেন। সুইডেন থেকে শফিউল আলমের রিপোর্ট। প্রতি বছর ইতালি, স্পেন, গ্রিস আর পর্তুগাল সহ ইউরোপের বিভিন্ন দেশে নাগরিকত্ব পাওয়া ছাড়াও স্থায়ীভাবে বসবাসের অনুমতি পেয়ে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি পাড়ি দেন সুইডেনে। তবে করোনা মহামারীর পর থেকেই কমেছে সে সংখ্যা। অনেকেই দীর্ঘদিন কাজ না পেয়ে রয়েছেন বিপাকে, অনেকে আবার আশানুরূপ কাজ না পেয়ে ফিরেও যাচ্ছেন। অর্থনৈতিক মন্দা থাকার কারণেই অনেকেই জব হারাচ্ছে। যাদের কাজের পরিমাণ আগে 100% ছিল তাদের কাজের পরিমাণ কমে গেছে। নতুনভাবে জব ক্রিয়েশন হচ্ছে না। যারা সুইডেনে আসতে চায় তাদের কাছে আমার একটাই পরামর্শ, তারা যেন জেনে বুঝে শুনে সুইডেনে আসার জন্য ডিসিশন নেয়। সুইডেনে 1 মার্চ থেকে রেস্টুরেন্ট এবং বারগুলো রাত 8:30টার পর বন্ধ রাখতে বলা হয়েছে। তবে টেকওয়ে সার্ভিস চালু রাখা যাবে। সুইডেনে ভ্যাকসিন কার্যক্রম চলমান থাকলেও এখনো বাড়ছে সংক্রমণ। সংক্রমণের এই উদ্যোগতি ঠেকাতে সরকার নানা বিধিনিষেধের ফলে ব্যবসা বাণিজ্যে নেমে এসেছে স্থবিরতা। সেই সাথে বাড়ছে কর্মহীন মানুষের সংখ্যা। শফিউল আলম, সময় সংবাদ, সুইডেন। মোরগ লড়াইয়ের কথা আমরা সবাই জানি, কিন্তু পোষা মোরগের আঘাতে মালিকের মৃত্যুর ঘটনার কথা জানি কি? এমনকি এ ঘটনায় আদালতে তোলা হচ্ছে মোরগকে। হাস্যকর মনে হলেও বাস্তবে এমনই একটি ঘটনা ঘটেছে ভারতের তেলেঙ্গানা রাজ্যে। গ্রাম বাংলায় মোরগ লড়াই অনেক জনপ্রিয় একটি খেলা। দূর দূরান্ত থেকে মানুষ জড়ো হয় খেলাটি উপভোগ করতে। তবে এ লড়াইয়ের সময় মোরগের আঘাতে মালিক নিহত হয়েছে এমন খবর হয়তো নতুন অনেকের কাছে। গেল সপ্তাহে এমন একটি ঘটনা ঘটেছে ভারতের তেলেঙ্গানা রাজ্যে। অবৈধ মোরগ লড়াইয়ের জন্য প্রস্তুতির সময় মোরগের পায়ে বাঁধা ছুরির আঘাতে তার মালিক মারা গেছেন। বিবিসি জানায়, প্রতিপক্ষের সঙ্গে লড়াইয়ের জন্য প্রস্তুত করা মোরগটি লাফানোর সময় ওই ব্যক্তির কুচকিতে ছুরির আঘাত লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়ার সময় অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।
এ ঘটনায় ওই মোরগ লড়াইয়ের সঙ্গে জড়িত বেশ কয়েকজনকে খুঁজছে পুলিশ। ঘটনার পর থানায় রাখা মোরগটিকে একটি পোল্ট্রি খামারে পাঠিয়ে দেওয়া হয়েছে। পরবর্তীতে সাক্ষ্য হিসেবে আদালতে হাজির করা হবে মোরগটিকে। দেশটিতে মোরগের আঘাতে মালিক নিহত হওয়ার ঘটনা এটাই প্রথম নয়। এর আগে গত বছর অন্ধ্রপ্রদেশে একই রকম একটি ঘটনা ঘটে। লড়াইয়ের জন্য নিয়ে যাওয়ার সময় মোরগের পায়ে বাঁধা ছুরির আঘাতে নিহত হন একজন। রাহানুল রানা, সময় সংবাদ। বরফের নিচে চাপা পড়ে আছে শত শত মানুষের কঙ্কাল। অর্ধশত বছরেও এই কঙ্কালের রহস্য ভেদ করতে পারেনি নৃবিজ্ঞানীরা। ভারতের উত্তরাখণ্ডের হিমালয়ে পর্বতমালার শৃঙ্গে রূপকুণ্ড হ্রদ নিয়ে নানা কথা প্রচলিত। রহস্যে ঘেরা এই হ্রদ কঙ্কাল হ্রদ নামেই বেশি পরিচিত। সমুদ্রপৃষ্ঠ থেকে 16,500 ফুট উঁচুতে উত্তরাখণ্ডের ত্রিশূলে অবস্থিত রূপকুণ্ড হ্রদ। আর এটি হ্রদ তো নয়, যেন এক রহস্য ভাণ্ডার। বরফ গলতেই দেখা মেলে কঙ্কালের, যেন মানুষের হাড়গোড়ের একটি লেক। আহামরি সৌন্দর্য না থাকলেও কঙ্কালের এই রহস্যের কারণে বিজ্ঞানী, গবেষক ও নৃতাত্ত্বিকবিদদের কাছে আগ্রহের কেন্দ্রবিন্দু এই রূপকুণ্ড হ্রদ। 1942 সালে ব্রিটিশ এক বনরক্ষক প্রথমবারের মতো এই বরফের চাদরে মোড়া হ্রদে মানুষের হাড় দেখতে পান। বছরের 8 মাস হ্রদটি বরফে ঢাকা থাকলেও বরফ গলতে গলতে হাড়গোড় ও কঙ্কালের সংখ্যাও বাড়তে থাকে। প্রাথমিকভাবে ধারণা করা হয় 870 বছর আগে তুষার ঝড়ে ভারতীয় কোনো এক রাজা, রানীসহ তাদের সতীর্থদের সলিল সমাধি হয় এখানে। আরেকটি গবেষণায় বলা হয় অবশিষ্ট কঙ্কালগুলো ভারতীয় যোদ্ধাদের, যারা 1841 সালে তিব্বত দখলের চেষ্টা করেছিল। তবে তাদেরকে প্রতিহত করা হলে পিছু হটতে গিয়ে এই হ্রদে তাদের মৃত্যু হয়। আবার অনেকেই বলেন মহামারীতে মারা যাওয়াদের দেহাবশেষ এখানে সমাহিত করা হতো। সবশেষ টানা 5 বছর ভারত, যুক্তরাষ্ট্র, জার্মান ভিত্তিক 16টি প্রতিষ্ঠান ও 28 জন গবেষক তাদের গবেষণায় বলেছেন এসব ধারণা সত্য নাও হতে পারে। 15 নারীসহ 38টি দেহাবশেষের জেনেটিক পরীক্ষা করেছেন বিজ্ঞানীরা। এই মরদেহের সবগুলোই 1200 বছর আগের। তারা বলছেন আলাদা আলাদা সময়ে তাদের মৃত্যু হয়েছে। রূপকুণ্ডের এই কঙ্কাল হ্রদ আজও এক রহস্য হলেও নির্দিষ্ট একটি ঘটনায় তাদের মৃত্যু হয়নি বলে জানিয়েছেন হার্ভার্ড ইউনিভার্সিটির গবেষক ইয়াডাউ ভার্নে। সাম্প্রতিক গবেষণায় আরও দেখা যায় এই হ্রদে মেলা কঙ্কালের মধ্যে বর্তমানে দক্ষিণ এশিয়ায় বসবাসরত মানুষের সঙ্গে মিল পাওয়া গেছে। এমনকি ইউরোপ ও গ্রিক আইল্যান্ডের মানুষের সঙ্গে সাদৃশ্য পাওয়া গেছে। যুদ্ধের কথা বলা হলেও সেখানে কোনো রণসরঞ্জাম, গোলাবারুদ কিছুই পাওয়া যায়নি। এমনকি ব্যবসা বাণিজ্যের রুট ধারণা করা হলেও তারও কোনো প্রমাণ মেলেনি। তবে অনেক দেহাবশেষ একসঙ্গে পাওয়ার বিষয়ে বিজ্ঞানীদের বক্তব্য, ধর্মীয় কোনো গণজমায়েতের সময় তাদের মৃত্যু হয়ে থাকতে পারে। জেনেটিক গবেষণা কিংবা প্রচলিত বিশ্বাস কোনোটিই এখনও শতভাগ নিশ্চিত করতে পারেনি আসলে কি হয়েছিল রূপকুণ্ডে। হিমজলে কোত্থেকে এলো মানুষের এই কঙ্কাল, তা আজও এক রহস্য। ওমর ইনান, সময় সংবাদ। আজ থেকে 30 এপ্রিল পর্যন্ত 2 মাস দেশের বিভিন্ন নদীতে ইলিশের অভয়াশ্রমে জাল দিয়ে মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এই মুহূর্তে চাঁদপুরের মেঘনা নদীর বড় স্টেশন রোড এলাকায় আছেন আমাদের সহকর্মী ফারুক আহমেদ। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। ফারুক, তামিম, জাটকা সংরক্ষণের যে বিশেষ কর্মসূচি মার্চ এপ্রিলে 2 মাসের যে অভিযান, সেটি গত মধ্যরাত থেকে শুরু হয়েছে। চাঁদপুরের পদ্মা মেঘনা 70 কিলোমিটার সহ দেশের যে 6টি অভয়াশ্রম রয়েছে, যেখানে ইলিশের ফোনা জাটকা বিচরণ করে সেই অভয়াশ্রমগুলোতে এই অভিযান একযুগে চলছে। আমি দেখেছি যে ভোর থেকে নৌ পুলিশের বেশ কয়েকটি দল চাঁদপুরের পদ্মা মেঘনা চষি বেরিয়েছে। এই মুহূর্তে তারা কিছুটা বিশ্রাম নিচ্ছে এবং 8:30টার দিকে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস এবং মৎস্য বিভাগের যে কর্মকর্তা আছেন আসাদুল বাকি এবং নৌ পুলিশের কামরুজ্জামান, তারা যৌথভাবে আরেকটি মহড়ায় অংশ নেবেন এবং সেখানে তাদের একটি বক্তব্য হচ্ছে যে বিগত দিনে চাঁদপুরের পদ্মা মেঘনার জাটকা সংরক্ষণের যে কর্মসূচি ছিল সেটি অনেকটা সফল হয়েছে এবং সেই ধারাবাহিকতা রক্ষা করে এবারও তারা কিন্তু সেই সফল অভিযানটি ধরে রাখতে চান। এবং তাদের একটি কথা যে জাটকা যদি সংরক্ষণ করা যায় তাহলে যে আগামী দিনে যে ইলিশের যে বৃদ্ধি অর্থাৎ ইলিশের যে বিস্তার সেটি একটি ভালো অবস্থানে
সেখানে চলে যাবে। আমাকে মৎস্য বিজ্ঞানী ডক্টর আনিসুর রহমান যেমনটি জানিয়েছিলেন যে গত বছর মাছের যে একটা উৎপাদন ইলিশের 5,33,000 মেট্রিক টন ছিল, সেটি আসলে এবার যদি জাটকার সংরক্ষণ অর্থাৎ ইলিশের জনতা তাদের ভাষায় যে এটি যদি ঠিকমতো বিচরণ করতে পারে এবং বেড়ে ওঠার জন্য যদি পরিবেশটা নিশ্চিত করতে পারে তাহলে হয়তো 5.5 লাখ মেট্রিক টন ছাড়িয়ে যাবে। আরেকটি কথা আমি বলিয়ে রাখি যে দেশের আরও যে 5টি অভয়াশ্রম রয়েছে জাটকা যেখানে বিচরণ করে, আসলে বেশিরভাগ অভয়াশ্রম কিন্তু সাগর ও উপকূল বেষ্টিত, অর্থাৎ সেখানে সাগরের যে নোনা জল সেটি নদীতে প্রবেশ করে, ফলে জাটকার যে বিচরণ সেটি এক ধরনের বাধাগ্রস্ত হচ্ছে। আমাকে মৎস্যবিজ্ঞানী আনিসুর রহমান আরেকটি যে এই তথ্য জানিয়েছেন, তার ভাষ্য হলো যে ইলিশ মাছ হলো বিচিত্র স্বভাবের, অর্থাৎ ইলিশ মাছের যে আচার আচরণ সেটি আসলে অনেকটা বিচিত্র স্বভাবের, কারণ সে সমুদ্রে মূলত তার বিচরণ থাকে, আর সে যখন ডিম পাড়ে তখন সে মিঠা পানিতে ছুটে আসে, আর তার যখন জাটকা অর্থাৎ তার যখন পোনাটা সেটি যখন বড় হওয়ার জন্য যে তার পরিবেশ দরকার হয় সেটিও কিন্তু মিঠা পানিতে তার একটা উপযুক্ত পরিবেশ। আর এটির জন্য আমি মৎস্যবিজ্ঞানীর সাথে আর কথা বলি, যেটি জেনেছি তিনি আমাকে জানিয়েছেন যে চাঁদপুরের পদ্মা মেঘনার মোহনা, বিশেষ করে 3 নদীর যে মোহনাটি আছে এটি তলদেশের বিশাল এলাকা জুড়ে এক ধরনের জলজ উদ্ভিদ আছে যেটিকে বলে প্লাঙ্কটন। সেখানে জো প্লাঙ্কটন এবং ফ্লাইটো প্লাঙ্কটন অর্থাৎ নদী তলদেশে এক ধরনের উদ্ভিদও আছে এবং নদীর উপরিভাগ অর্থাৎ সূর্যের রশ্মি থেকে আরেক ধরনের উদ্ভিদ, এই ইলিশের পোনা বিশেষ করে জাটকা তারা এটি খাদ্য হিসেবে গ্রহণ করে থাকে, আর এক্ষেত্রে সেটি রুষ্টিপুষ্ট হতে একটা সময় লাগে। আমাকে চাঁদপুরের, আমি যদি জেলেদের কথা বলি, আসলে চাঁদপুরের যে সরকারি তালিকা আছে সেখানে প্রায় 52,000 জেলে রয়েছে যাদেরকে প্রণোদনা দেওয়া হচ্ছে 2 মাসের জন্য 40 কেজি হারে চাল। সেক্ষেত্রে আমি জেলেদের যে জীবনযাত্রা, তাদের যে একটা মান, আসলে সেটি অনেকটা সংরক্ষণ হচ্ছে না, কারণ এই তৃণমূল পর্যায়ে অর্থাৎ প্রান্তিক যে জেলেরা আছে তাদের কিন্তু একটা আয় হচ্ছে যে এই মাছ ধরে জীবিকা নির্বাহ করা, তাছাড়া মহাজনের তো ধার দেনা আছে। সেক্ষেত্রে এই 2 মাস যদি তারা বেকার থাকে, এই বেকার অবস্থায় আসলে তাদের স্বাভাবিক যে জীবনযাপন অর্থাৎ যাদের যে জীবনমান সেটি কিন্তু একটু সুন্দর পরিবেশে হয়ে উঠছে। সেক্ষেত্রে তাদের যে 40 কেজি হারে যে প্রণোদনা দেওয়া হচ্ছে, চাল দেওয়া হচ্ছে মার্চ এপ্রিল 2 মাস সব মিলে 80 কেজি, এটি একটি জেলে পরিবারের জন্য যথেষ্ট নয়। তাদের এর সঙ্গে আনুষঙ্গিক যে খরচগুলো আছে, তরিতরকারি, লবণ, এটা সেটা বা আনুষঙ্গিক যে পরিবারের যে অন্যান্য খরচগুলো আছে, সেক্ষেত্রে আসলে তাদের বিগত দিনের যাদের যেই মাছ ধরে জীবিকা নির্বাহ করার যে একটা সঞ্চয় সেটি আসলে তাদের হাতে আর অবশিষ্ট থাকে না, ফলে এই সময়টা অনেক জেলে মানবেতর জীবন করে। সেক্ষেত্রে আমাকে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস জানিয়েছেন যে আমরা আসলে চাঁদপুরের যে প্রায় 52,000 জেলে রয়েছে তাদের মধ্য থেকে বাছাই করে 40,005 জন জেলেকে আমরা এই মুহূর্তে প্রণোদনা দিচ্ছি, অর্থাৎ এর মধ্যে কিন্তু অধিকাংশ জেলে কিন্তু তাদের খাদ্য সহায়তা পেয়েছে। আমি নৌ পুলিশের কর্মকর্তাদের সাথে কথা বলেছি, চাঁদপুরের নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ হেলাল উদ্দিন আমাকে জানিয়েছেন যে ভোর থেকে নৌ পুলিশের বেশ কয়েকটি দল অর্থাৎ উত্তরের শাটল এবং দক্ষিণের চরভৈরবী পর্যন্ত প্রায় 70 কিলোমিটার নদীতে পদ্মা মেঘনার যেই এলাকাগুলো আছে যেখানে জেলেরা বিশেষ করে একটি জেলেদের যে অংশ যারা বেপরোয়া হয়ে এখনো জাটকা নিধন করে, তাদেরকে তাদের যেই অবস্থানটা সেটি আসলে নিশ্চিত করা এবং তাদেরকে সতর্ক করার জন্য সেই একটা টিমগুলো টহল অব্যাহত রেখেছে। আরেকটি কথা আমি আপনাকে জানিয়ে রাখি যে গতকাল দিনভর কিন্তু মৎস্য বিভাগের পক্ষ থেকে যারা মৎস্যজীবী নেতা আছেন তাদেরকে নিয়ে, শাহ আলম মল্লিক সহ অন্যান্যদের নিয়ে নদীতে কিন্তু তারা একটা প্রচারণা চালিয়েছে যে জাটকা সংরক্ষণ করতে তারা জেলেদের সহযোগিতা চেয়েছেন। আসলে এটি একটি ইতিবাচক দিক। সব মিলিয়ে আমি যদি বলি যে চাঁদপুরের জনপ্রতিনিধি, মৎস্যজীবী নেতা, নৌ পুলিশ, জেলা পুলিশ, কোস্ট গার্ড এবং মৎস্য বিভাগ কর্মকর্তা এমনকি জেলা প্রশাসনের নির্বাহী যে ম্যাজিস্ট্রেট আছেন তারাও আসলে একযোগে কাজ করার একটা প্রয়াস চালাচ্ছেন। আমাকে জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আসাদুল বাকি একটি তথ্য জানিয়েছেন যে চাঁদপুরের যে বিশেষ করে চাঁদপুর সদর, হাইমচর এবং মধ্যবুতুরের এই যে 3টি উপজেলা আছে এখানে যে অসংখ্য জেলে আছে তাদেরকে এই সময় জাটকা নিধন থেকে নিবৃত্ত করার জন্য 8টি দল দিনরাত চষে বেড়াবে, যে 8টি দলের সঙ্গে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নেতৃত্ব দিবেন এবং তাকে সহযোগিতা করবেন বাংলাদেশ কোস্ট গার্ড, নৌ পুলিশ সহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এমনকি জেলা প্রশাসনের সঙ্গে অন্যান্য যারা জড়িত আছেন তারাও এই অভিযানটি সফল করার জন্য একটা প্রয়াস চালাবেন। তো আরেকটি তথ্য আমি জানিয়ে দিতে চাই যে এবারে আনুষ্ঠানিকভাবে প্রথমবারের মতো 8টার পর অর্থাৎ 8:30 থেকে 9টার মধ্যে জেলা প্রশাসক তার অন্যান্য কর্মকর্তা দিয়ে আনুষ্ঠানিকভাবে চাঁদপুরের পদ্মা মেঘনার অভিযানটি সফল করার জন্য একটা আনুষ্ঠানিকতা শুরু করবেন। এই ছিল আমার কাছে চাঁদপুরের পদ্মা মেঘনা 3 নদীর মোহনা থেকে জাটকা সংরক্ষণের প্রথম দিনের সবশেষ তথ্য। তামিম। আজ থেকে 30 এপ্রিল পর্যন্ত 2 মাস দেশের বিভিন্ন নদীতে ইলিশের অভয়াশ্রমে জাল দিয়ে মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। আর সে খবর জানাতে চাঁদপুর থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী ফারুক আহমেদ।
108 কক্ষের দ্বিতল বাড়ি, তাও আবার মাটির বাড়ি। সময়ের সাথে মাটির বাড়ির প্রচলন হারিয়ে গেলেও নওগাঁয় সগৌরবে দাঁড়িয়ে আছে এই বিশাল বাড়িটি। 33 বছর আগে 3 একর জমির ওপর নির্মিত এই বাড়িটি দেশের বৃহত্তম একক মাটির বাড়ি বলে জানা গেছে। নান্দনিক নির্মাণশৈলীর মাটির বাড়িটি দেশের বিভিন্ন স্থান থেকে দেখতে ভিড় করেন দর্শনার্থীরা। সরকারিভাবে উদ্যোগ নেওয়া হলে এই বাড়িটি একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হতে পারে বলে মনে করেন স্থানীয়রা। বাড়িটি দেখতে আসা দর্শনার্থীদের জন্য অবকাঠামো সুযোগ বাড়ানোর আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। নওগাঁ প্রতিনিধি এমআর রকির আরও একটি রিপোর্ট। মাটির বাড়িকে বলা হয় গ্রামের এসি ঘর। শীতকালে গরম আর গরমকালে শীতল পরশ পেতে মাটির বাড়ির জুড়ি নেই। সময়ের সাথে পাল্লা দিয়ে মাটির বাড়ি কমে আসছে, কিন্তু নওগাঁর মহাদেবপুরের আলিপুর গ্রামে 108 কক্ষের দ্বিতল বাড়িটি এ অঞ্চলের মানুষের কাছে এক ভিন্ন আকর্ষণ তৈরি করেছে। বাঁশ, কাঠ, তালগাছের তীর আর টিনের ছাউনি দিয়ে তৈরি অসাধারণ নির্মাণশৈলীর বাড়িটি 3 বিঘা জমির উপর নির্মাণ করেন শমশের তাহের ও তাদের বোন মাজেদা। আমাদের এই বাড়ি 2 তলা বিশিষ্ট, 108টা রুম আছে। এটা বানাইছে শখ করে। আমার আব্বা বড় আব্বা ছিল, খুবই শখের লোক ছিল। বাবা মা করে গেছে, এটা আমাদের গর্ব। মাই দেখতে আসে, এটা আমাদের আনন্দ। 100 শ্রমিক টানা 3 মাস ধরে কাজ করে বিশাল এই বাড়িটি নির্মাণ করেন। দেশের বিভিন্ন স্থান থেকে বাড়িটি দেখতে ভিড় করেন দর্শনার্থীরা। এত বড় বাড়ি যে মাটির হতে পারে, এই জন্য আসলে আমাদের এখানে আসা। বাড়িতে অনেক ঐতিহ্যশালী অনেক জিনিস দেখার মতো আছে। এখানে অনেকেই যেহেতু আসে দূর দূরান্ত থেকে, তাই তারা রাস্তাতে আসতে পারে ক্লান্ত হয়ে পড়ে, সেই জন্য বসার এখানে ব্যবস্থা করার দরকার। এই অবস্থায় দেশের বৃহত্তম এই মাটির বাড়িটিকে পর্যটন বান্ধবের সুযোগ নিশ্চিত করার দাবি বিশিষ্টজনদের। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। বাড়িটি সংরক্ষণের জন্য বেসরকারি পাশাপাশি সরকারিভাবে এগিয়ে আসা উচিত। চেষ্টা করছি যে একটা মিনি পর্যটনের মতো ওখানে সরকারি পৃষ্ঠপোষকতায় কিছুটা করার জন্য। ফসল রাখার জন্য বাড়ির একপাশে 1 বিঘা জমিতে উঠান আর 2 একর জমির উপর একটি পুকুর খনন করা হয়েছে। প্রয়াত শমশের তাহেরের 8টি পরিবারের 33 জন সদস্য বর্তমানে এই বাড়িতে বসবাস করেন। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। দেশের ঘরোয়া ফুটবলের উন্নয়নে উদ্যোগ নিতে হবে ক্লাবগুলোকে, বাড়াতে হবে অবকাঠামোগত উন্নয়ন। তাহলেই বাড়বে সমর্থক আর এগিয়ে আসবে পৃষ্ঠপোষক, এমন মন্তব্য করেছেন পেশাদার লীগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদি। এদিকে লিগে ফিক্সিং কাণ্ডে জড়িতদের বিরুদ্ধে তদন্ত অব্যাহত আছে বলে জানান বাফুফের সিনিয়র সহসভাপতি। ফুটবলের উন্নয়নে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কাজ করে সে দেশের ঘরোয়া ফুটবল বা ক্লাব ফুটবল। কিন্তু যখন সেই ক্লাব ফুটবলই ম্যাচ ফিক্সিং ও স্পট ফিক্সিং এর মতো কর্মকাণ্ডে কলুষিত হয়, তখন হুমকির মুখে পড়ে দেশের ফুটবল। বাংলাদেশের ক্লাব ফুটবল অঙ্গনেও এমন অভিযোগ উঠেছে আরামবাগ ও ব্রাদার্সের বিরুদ্ধে। স্বয়ং এএফসি জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে। বর্তমানে চলছে তার তদন্ত। তবে সেই তদন্তে কতটুকু অগ্রগতি হয়েছে তা স্পষ্ট করে এখনো জানায়নি বাফুফে। যেহেতু একটা অভিযোগ এসেছে, সেই অভিযোগের জন্য আমাদের শনাক্ত কমিটি আছে, ম্যাচ শনাক্ত কমিটি আছে। সেই কমিটি এটা নিয়ে কাজ করছেন আপনাদের রিপোর্টের ভিত্তিতে এবং থার্ড পার্টি রিপোর্টের ভিত্তিতে কাজ করছেন। আর আপনারা জানেন আমাদের ম্যাচগুলো কিন্তু ভিডিও ধারণ করা হয়। সেই ক্ষেত্রে আনটিল অ্যান্ড আনলেস আমাদের এই শনাক্তকরণ কমিটি তারা কোনো রিপোর্ট না দিচ্ছে, তত সময় আমি বলবো এটি আসলেই খবরের কাগজ অথবা মিডিয়াতে আছে, এই পর্যন্তই আছে। আর্থিক অসচ্ছলতার কারণে ও পৃষ্ঠপোষকতার অভাবে দেশের বেশ কয়েকটি ক্লাব জড়িয়ে পড়েছে ক্যাসিনো কাণ্ডে। পরবর্তীতে দল গঠনে বেশ হিমশিম খেতে হয়েছে ক্লাবগুলোকে। পেশাদার লীগ কমিটির চেয়ারম্যান মনে করেন প্রতিটি ক্লাব অবকাঠামোগত উন্নয়ন আনতে পারলে একসময় বাড়বে সমর্থক, এগিয়ে আসবে পৃষ্ঠপোষক। একটি ক্লাবের তার পেশাদার ম্যাচ খেলতে সব ধরনের অবকাঠামো তার নিজের থাকবে, অর্থাৎ নিজের স্টেডিয়াম থাকবে, নিজের ওই স্টেডিয়ামের সাথে সাথে তার নিজের সদস্য থাকবে, তারা এসে খেলা দেখবে। সাথে সাথে আমাদের যারা পৃষ্ঠপোষক আছেন তারাও কিন্তু আকর্ষিত হয়ে তারা এই পৃষ্ঠপোষকতায় আসবেন। ব্যাংকগুলোকে আমি অনুরোধ করতে চাই, ফিনান্সিয়াল ইনস্টিটিউশনকে, যে তারা যেন এই ফুটবল টিমগুলোকে যাতে তাদের অবকাঠামো সৃষ্টির জন্য ঋণ প্রদান করেন। ইন টার্মস অফ মর্টগেজ তারা স্টেডিয়ামগুলো তারা বানিয়ে দিবে, 20 বছর 25 বছরে কিন্তু তারা শোধ করবে। পৃষ্ঠপোষকতা পেলে এগিয়ে যাওয়ার পাশাপাশি একসময় ইউরোপিয়ান ক্লাব ফুটবলের মতো জনপ্রিয়তা পাবে দেশের ফুটবলও, এমনটি আশা সমর্থকদের। ফারজানা মুমু, সময় সংবাদ, ঢাকা।
বাংলাদেশ গেমসের খবর। নবম বাংলাদেশ গেমস সুষ্ঠুভাবে আয়োজনের জন্য 20 কোটি টাকার বাজেট অনুমোদন করেছে অর্থ মন্ত্রণালয়। ক্রীড়া মন্ত্রণালয়ে ভার্চুয়াল সভা শেষে জানিয়েছেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ রাজীব উদ্দিন আহমেদ চপল। এ সময় করোনার টিকার জন্য প্রতিটি ফেডারেশনের অ্যাথলিটদের নামের তালিকা সরকারের কাছে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। এদিকে আগামী সপ্তাহে গেমসের থিম সং ও লোগো উন্মোচনের বিষয়টি চূড়ান্ত হবে। পহেলা এপ্রিল জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠবে বাংলাদেশ গেমসের নবম আসরের। এর আগে 6 মার্চ সিলেটে নারীদের ক্রিকেট দিয়ে শুরু হবে দেশের সবচেয়ে বড় এই ক্রীড়া প্রতিযোগিতার। গেমসটি সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজন করতে ক্রীড়া মন্ত্রণালয়ে ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়েছে। ভার্চুয়াল সভায় সভাপতিত্ব করেন গেমসের জন্য গঠিত সাংগঠনিক কমিটির চেয়ারম্যান অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। বাংলাদেশ গেমসকে সামনে রেখে 36 কোটি টাকা বাজেট অর্থ মন্ত্রণালয়ের কাছে পেশ করেছিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। ভার্চুয়াল সভায় গেমসের জন্য বাজেট নির্ধারণ করা হয় 20 কোটি টাকা, রোববার দেওয়া হয় যার অনুমোদন। যেহেতু এটা ফাইনাল আকারে বেড়ে না আসা পর্যন্ত এটা বলা যাবে না, তবে আমরা বাজেট আগের চেয়ে কমেছে, খেলোয়াড়ের সংখ্যা কমেছে, সব দিক দিয়ে আমরা একটু ক্লোজ করে নিয়ে আসছি। করোনা পরিস্থিতি বিবেচনায় গেমসের আগেই অ্যাথলিটদের ভ্যাকসিন দেওয়া হবে বলেও জানান রাজীব উদ্দিন চপল। আমরা নামের তালিকা পাঠিয়েছি এনএসসিতে, তারা এটা ব্যবস্থা করবে। তারা চিঠি চেয়েছে, আমরা সবার নাম, ঠিকানা, ন্যাশনাল আইডি, যারা ন্যাশনাল আইডি প্রযোজ্য, না হলে বার্থ সার্টিফিকেট। আমাদের তো প্লেয়ার অনেকেই আন্ডার এজ, মানে এখনো 18 বছর হয়নি, কিছু কিছু আছে। এটা প্রায়োরিটি ভিত্তিতে আমরা এটা করব, সরকারি সিদ্ধান্তের ভিত্তিতে। এদিকে আগামী সপ্তাহে গেমসের থিম সং ও লোগো উন্মোচনের বিষয়টি চূড়ান্ত হবে বলে জানিয়েছেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের উপমহাসচিব আশিকুর রহমান মিকু। ব্যাপক প্রস্তুতি নিয়েছে, আপনার থিম সং অলরেডি রেডি হয়ে গেছে। আপনার কোন কোন শিল্পী এখানে গান গাইবে, কি ডিসপ্লে হবে, তারপর কীভাবে আতশবাজি জ্বলবে, কীভাবে কি হবে, এভরিথিং একটা রূপরেখা দাঁড় করানো হয়ে গেছে। গেমস উপলক্ষে বিদেশ থেকে আমদানি করা ক্রীড়া সরঞ্জাম সহ গেমসের জন্য বরাদ্দকৃত অর্থের ভ্যাট ও ট্যাক্স মওকুফ করা হবে বলে জানায় বিওএ। দীপু, সময় সংবাদ, ঢাকা। করোনা বিরতি কাটিয়ে মাঠে গড়াচ্ছে 12তম জাতীয় আর্চারি চ্যাম্পিয়নশিপ। তীব্র বাতাসে ভালো করতে এবারের ভেন্যু করা হয়েছে কক্সবাজারে। 1 থেকে 4 মার্চ 40টি ক্লাবের অংশগ্রহণে হবে এবারের চ্যাম্পিয়নশিপ, যার পৃষ্ঠপোষক সিটি গ্রুপ। বাংলাদেশে ভালো করা আর্চাররা দেশের বাইরে গেলেই পাল্টে যায় ফলাফল। পারফরমেন্স খারাপ করেন আর্চাররা, বিষয়টি এমন নয়। বাতাসের তারতম্যের জন্য লক্ষ্যে নিশানাবাজি করতে পারেন না তীরন্দাজরা। সেই আক্ষেপ ঘোচাতে এবার সমুদ্র তীরবর্তী কক্সবাজারে জাতীয় চ্যাম্পিয়নশিপ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ আর্চারি ফেডারেশন। 7টি পদকের জন্য যেখানে লড়বেন 148 জন আর্চার। রিকাপ কম্পার্ট 2টি ইভেন্টে হবে খেলা। বাতাসটাকে নিয়ন্ত্রণে আনার জন্য খেলার যে এটা কিন্তু 120 মাইল বেগেও চলে, হ্যাঁ 150 মাইল বেগও চলে, আবার দেখা যায় ওই 80-70 এগুলো তো চলে। বাতাসের কে জয় করে যে গোল পাবে, আমরা তখন বুঝতে পারবো যে কেমন কে কতটুকু স্টেবল বাতাসের মধ্যে। নতুন মাঠ পাওয়ার প্রক্রিয়া শুরু করেছে ফেডারেশন। রোমানসানার সামনে হাতছানি দিচ্ছে অলিম্পিক খেলার সুযোগ। তার আগে এই টুর্নামেন্টগুলো দিয়ে নিজেকে গড়ে তোলার লড়াই। সামনে বাংলাদেশ অংশ নিবে আর্চারি 2টি বিশ্বকাপে। টোকিও অলিম্পিকেও রয়েছে বাতাসের বৈপরীত্য। 2024 অলিম্পিকেও খেলতে চায় বাংলাদেশ। সে লক্ষ্যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করছে ফেডারেশন। ওয়ার্ল্ডের যে বড় বড় যারা সফল দল, সেগুলি সব কিন্তু এশিয়া থেকেই। তার মানে কি বাংলাদেশের জন্য কিন্তু সেই সকল বড় দলগুলি কিন্তু আবার আমার জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। সেই চ্যালেঞ্জের মধ্যে টিকে থাকতে হলে আমাদেরকে প্লেয়ারদের লাইন আপ, সামনের দিকে আগানোর যে লাইন আপ, সেটাকে আমাকে একটা বজায় রাখতে হবে। সেটাই হচ্ছে আমাদের ডেভেলপমেন্টের মূল লক্ষ্যবিন্দু। আর্চারির বর্তমান অবস্থানের জন্য নেপথ্যে কাজ করছে সিটি গ্রুপ। তীর গো ফর গোল্ড মিশনে অর্থ যোগানদাতা তারা। 12তম জাতীয় চ্যাম্পিয়নশিপের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানও সিটি গ্রুপ। সামনেও এই ধারা অব্যাহত রাখার প্রয়াস। আর্চারি ফেডারেশনের প্রয়োজনের সাথে তাল মিলিয়ে আমরা চেষ্টা করছি ওনাদের সাথে থাকতে। ওনারা বিভিন্ন রকমের অনুষ্ঠান করছেন, খেলাধুলো করছেন, বিভিন্ন রকম প্রোগ্রাম নিচ্ছেন। প্রতিটা জায়গাতেই আমরা ওনাদের সাথে আছি। আমরা ডেভেলপমেন্ট পার্টনার হিসেবে ওনাদের সাথে আছি। আমরা ওনাদের সাথে আছি, থাকবো আমরা। এদিকে 1 এপ্রিল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ গেমস। বাতাসের তারতম্যের সঙ্গে খাপ খাইয়ে নিতে যা অনুষ্ঠিত হবার কথা ছিল পটুয়াখালীর কুয়াকাটায়, তবে যাতায়াত ও আবাসন সংক্রান্ত সমস্যায় তা পরিবর্তন করে টঙ্গীর আর্চারি স্টেডিয়ামে নেওয়া হয়েছে। মেহেদী নাইম, সময় সংবাদ, ঢাকা।
মুন্সিগঞ্জে ভলিবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন সত্যেন সেন ক্রীড়া চক্র। রোববার বিকেলে টঙ্গিবাড়ি উপজেলার সেনারং মাঠে অনুষ্ঠিত ফাইনালে তারা 2-0 সেটে জোরমঠ ক্রীড়া সংঘকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। হারুনুর রশিদ খোকা স্মৃতি সংসদ আয়োজিত এই টুর্নামেন্টে কাজলাপাথার ক্রীড়া সংঘের জুম্মান সর্দার ম্যান অব দ্য ম্যাচ টুর্নামেন্ট এবং চ্যাম্পিয়ন দলের মেহেদি হাসান ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হয়েছেন। প্রধান অতিথি হিসাবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মীর নাসির উদ্দিন উজ্জ্বল। আয়োজনটিতে মাদকের আগ্রাসন মোকাবেলায় নতুন প্রজন্মকে মাঠমুখী করার বিষয় গুরুত্ব আরোপ করা হয়। ভোরের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। 6 মাসের মধ্যে পদ্মা সেতুর স্ল্যাব আর রেলিং নির্মাণের কাজ শেষের আশা। নদী শাসনের কাজও এগিয়ে চলছে পুরো দমে। রাজধানীর মতো চট্টগ্রাম নগরীও যেন মশার দখলে। অতিষ্ঠ নগরবাসীর রেহাই নেই দিন রাতের কখনোই। খোদ মেয়র সন্দিহান মশক নিধনে ওষুধের কার্যকারিতা নিয়ে। 17 বছরের এক কিশোরের নেশা ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক। টার্গেট 10,000-এর বেশি ফলোয়ারের আইডি বিক্রি করে মোটা অঙ্কের টাকার বিনিময়ে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর মাসে লাল সবুজের বাংলাদেশ। অগ্নিঝরা মার্চের প্রথম প্রহরে ধানমন্ডির 32 নম্বরে আলোর মিছিল। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা। এবং গুরুতর অসুস্থ বিগ বি অমিতাভ বচ্চন হাসপাতালে ভর্তি, নিজেই টুইট করে অস্ত্রোপচারের আভাস দিলেন। এই ছিল ভোরের সময়। সঙ্গে থাকুন সময়।